প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তো আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের যে ড্রাফটিং অংশে কিভাবে ভালো করা যায়, এটার চ্যালেঞ্জটা কি, এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন। তো শুরুতে আমি যদি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ রবিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। এছাড়াও 2024 সালে আমি অ্যাডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হই। সর্বশেষ 2025 সালে আমি সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো যেহেতু এই পরীক্ষা আমি নিজেও গত বছর দিয়ে এসেছি, তো এই জিনিসটা কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে আপনি খুব সহজেই অল্প সময়ে এটা রিভিশন দিতে পারবেন এবং কমন একটা স্ট্রাকচার আপনি বুঝতে পারবেন। তো যদি আপনি একটা কমন স্ট্রাকচার বুঝতে পারেন, আপনার কৌশলগুলো আপনি নির্ধারণ করে নিতে পারেন, এটা কিন্তু আপনাকে পরীক্ষার পূর্ব মুহূর্তে অন্যান্য সাবস্ট্যান্টিভ যে ল গুলো পড়বেন তার সাথে এটা আপনার প্রস্তুতি নিতে আপনাকে খুবই সাহায্য করবে। তো যেহেতু বার কাউন্সিল পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে, লিখিত পরীক্ষার, তো আমরা এই মুহূর্তে আপনাদের এমন একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে যাতে আপনি খুব অল্প সময়ে সর্বোচ্চ একটা প্রস্তুতি নিতে পারেন। তো এর জন্য আজকে আমরা আমার যে আলোচনা এটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমি আপনাদের ওই সকল বিষয়গুলো বলবো যেগুলোকে আপনি গুরুত্বপূর্ণ, যে প্রিন্সিপাল বেসড, যে এই প্রিন্সিপাল গুলো আপনি মাথায় রাখবেন। সেকেন্ড হাফে আমরা হচ্ছে সিভিল এবং ক্রিমিনালের যে ড্রাফটিং গুলো আপনার করতে হবে, তার স্ট্রাকচার গুলো কি হবে, কি কি বিষয়গুলো আপনার এখানে থাকতে হবে, এছাড়া কমন যে গ্রাউন্ডস গুলো আছে, যে যে বিষয়গুলো আপনি যে কোনো ভাবে আসলেই আপনি ওই গ্রাউন্ড গুলোকে আপনার যে দরখাস্তে এটা অ্যাড করতে পারবেন। এবং সর্বশেষ যারা শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন তাদের জন্য আমরা যে বার কাউন্সিল অর্ডারের আন্ডারে যে এটিকেট যেটা আছে, যে একটা দরখাস্ত দিতে হয়, ওটার ফরম্যাটও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করতে পারেন। তো আজকে আমরা প্রথমেই যদি শুরু করি যে আলোচনা, যে ফার্স্ট অফ অল যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে পরীক্ষার সিলেবাসটা। যে পরীক্ষার সিলেবাসটা কি, সর্বশেষ কয়েকটি সিলেবাস, গত বছর কথা যদি আমরা চিন্তা করি, গত বছর বার কাউন্সিল লিখিত পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক যে পার্টিসিপেন্ট আছে তারা ফেল করেছে অন্যান্য যে কোনো বছরের তুলনায়। আর মেইন কারণ ছিল এই ড্রাফটিং এর প্রিপারেশন না নিয়ে যাওয়া। তো লাস্ট কয়েকটা বছর দেখা যাচ্ছিল যে ড্রাফটিংটা কম আসতেছিল, বাট গত বছর যেটা হয়েছিল যে ড্রাফটিং অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না। যে একটা প্রশ্নে প্রথম অংশে যদি দেখা গেছে যে আপনার সাবস্ট্যান্টিভ কোনো প্রশ্নে জিজ্ঞেস করতেছে, দেখা গেছে পরের অংশেই সামহাও আপনাকে ড্রাফটিংটা করতে হচ্ছে। তো আপনি কোনোভাবে এটাকে অ্যাভয়েড করতে পারতেন না। তো এই বছর যারা বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের জন্য অবভিয়াসলি এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জন্যই যে যেহেতু এবছর প্রিলিতেও বেশি টিকেছে, তো দেয়ার যে চান্স যে রিটেনের প্রশ্নটা হয়তো বা একটু বেশি টাফ হতে পারে, কারণ সংখ্যাটা অনেক বেশি। তো এর জন্য আপনার একটা সাজানো গোছানো প্রিপারেশন লাগবে। শেষ পর্যন্ত ড্রাফটিং এর যে প্রিপারেশনটা এটা যদি আপনি গুছিয়ে নিতে পারেন, আপনার কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে আপনার একটা ভালো পরিমাণ টাইম সেভ হবে, যে আপনি জাস্ট স্ট্রাকচার গুলো মনে রাখলেন, কন্টেন্ট আপনি যদি আগে থেকেই গুছিয়ে রাখেন। তো এর জন্য আপনি সিলেবাস গুলো দেখবেন, যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, যে পিওয়াই ওয়াই কিউ, এই জিনিসটা হচ্ছে যে কোনো জিনিসের আমরা যদি বলি এটাকে বলে বাইবেল। যে আপনি এটাকে 100% ফলো করবেন। অন্যান্য যে কোনো ড্রাফটিং আমরা একাডেমিক পড়াশোনা চলাকালীন অনেক ধরনের ড্রাফটিং পড়ি, রিট পিটিশন কিংবা আপিল, এই জিনিসগুলো আসে নাকি আসলে বার কাউন্সিলের কোন ধরনের প্রশ্নগুলো আসে, এটা কিন্তু আইডেন্টিফাই করা সবার আগে ইম্পর্টেন্ট। তো না হলে আপনি দেখা গেছে ইরেলেভেন্ট যে স্ট্রাকচার কিংবা ফরম্যাট ওগুলো পড়ে নিলেন। তো সর্বশেষ 5 থেকে 10 বছর যে ড্রাফটিং এর যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি কালেক্ট করে নেবেন। দেন আপনি একটা খাতায় লিখবেন যে সাপোজ 2015 সালে কি আসছে, তারপরে কি আসছে, এইভাবে আপনি যখন দেবেন, এক নজরে যখন আপনি ওই খাতাটা দেখবেন আপনি তখন প্যাটার্নটা ধরে নিতে পারবেন যে আসলে যেমন আমি কি করতাম প্রশ্ন অ্যানালিসিস এর ক্ষেত্রে, এটা আমি আপনাদের একভাবে বলতে পারি। আমি একটা খাতা নিতাম, সাপোজ আরজি লিখতাম, শুরুতে প্রশ্ন অ্যানালাইসিস কি করতাম, তাহলে আরজিটা কত সালে আসছে আমি লিখলাম এরকম, এইভাবে লিখলাম, তাহলে 3 বছর। তারপরে আরেকটা যে স্ট্রাকচার, ওটা সাপোজ মনে করেন বেইল অ্যাপ্লিকেশন, বেইল অ্যাপ্লিকেশনটা কত সালে আসছে, এই এই সালে আসছে,
তারপরে আমি তখন কাউন্ট করতে পারতাম যে না, এই প্রশ্নটা তাহলে এত সালে আসছে, তার মানে এটার প্রবাবিলিটিটা বেশি। তো এইভাবে যদি আপনি 7 থেকে 8টা স্ট্রাকচার মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, এই প্রশ্নপত্র বিশ্লেষণের মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে এগুলো হচ্ছে আপনি ক্যাচ করতে পারবেন। নেক্সট যদি আমরা আলোচনা করি যে ড্রাফটিং আসলে কেন জরুরি। অবভিয়াসলি আমরা যখন একটা আইনজীবী হতে চাই কিংবা জাজ হতে চাই, যে কোনো এই প্রফেশনে কিন্তু যে রাইটিং স্কিল এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি আচ্ছা, আপনাদের একটা আমি প্রশ্ন করি, বলেন তো যে আমরা নর্মালি একটা মামলাতে ইস্যু ফ্রেম কেন করি? কেউ বলবেন ইস্যু ফ্রেমের দরকারটা কি? স্যার আমি বলতে পারবো। জি বলেন। স্যার নর্মালি একটা মামলা ইস্যু ফ্রেম করা হয় তখনই যে সেই মামলায় কি কি সমস্যা রাইজ হয়েছে বা কোনটা মানে কিসের জন্য রাইজ হয়েছে, মানে কজ অফ অ্যাকশনটা কোথায়, সেই জন্য আর কি স্যার, যাতে ইজি হয়ে যায় বোঝাটা। যে আমরা ইস্যু ফ্রেমের কিংবা একটা স্ট্রাকচার ডকুমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাংশন, সেটা হচ্ছে আপনার টু ন্যারো ডাউন দ্য দ্য ইস্যুস। যে আপনি একটা যদি লিস্ট করে ফেলতে পারেন প্রবলেম গুলো কি, তাহলে হচ্ছে এই জিনিসগুলো একটা ফিক্সেটেড একটা মেথড দেয় যে আপনি পরে যে ইরেলেভেন্ট জিনিস নিয়ে তর্ক করবেন না। তো এর জন্য শুরুতেই যদি একটা প্লেইন্ট কিংবা একটা রিটেন স্টেটমেন্ট অন্যান্য যে কোনো ডকুমেন্ট থাকে, এটা কিন্তু একটা মামলাকে স্ট্রাকচার দিয়ে দেয়। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মামলার যে সফলতা এটা নির্ধারণ করে লয়ারের একটা ড্রাফটিং স্কিলের উপর, যে উনি শুরুতেই মামলার বেসটা কিভাবে সেট করেছেন। তো মামলার বেসটাই যদি ভালো না হয়, ওই মামলা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। এর জন্যই আমরা দেখবো যে আইনজীবী হিসেবে আমাদের এটার দক্ষতা বেশি। এখন একজনের শুধুমাত্র দক্ষতা বেশি এই জিনিসটাই কি সাকসেস এনে দিতে পারবে? ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধুমাত্র আহ, আপনার ভালো আছে এই জন্য যে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হবে আপনার যে আপনার লিগ্যাল নলেজটা কি রকম। যে সর্বপ্রথম আইনজীবীর যদি একটা আইনি দক্ষতা এবং প্র্যাকটিক্যাল নলেজ, তো আমরা দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারি, যে কনসেপ্টস অফ ল প্লাস প্র্যাকটিক্যাল নলেজ। এই দুইটা জিনিস যদি আমরা ভালো থাকে, তাহলে কিন্তু একটা আইনজীবী নির্ধারণ করে ফেলতে পারবেন যে আসলে আমার কোন জিনিসটা বলতে হবে কোন জিনিসটা বলতে হবে না। তো ইরেলেভেন্ট অনেক ফ্যাক্ট হইতে পারে যে আপনার এগেনস্টই তখন ট্রায়ালে কাজ করে ফেলবে। এর জন্য এই জিনিসটা খুবই দরকারি। তো ফার্স্ট জিনিস আপনারা এটাই ট্রাই করবেন, একটা ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো আছে সাবস্ট্যান্টিভ ল গুলো, ওগুলোর কনসেপ্ট গুলো আপনি ভালো করে বুঝতে। কারণ আপনি সাবস্ট্যান্টিভ লর যে মেইন দরকারটা আমরা কেন বলেন তো, যে সাবস্ট্যান্টিভ লর দরকারটা কেন, সবচেয়ে বেশি দরকারটা কেন, কেউ একজন বলবেন? যে আচ্ছা, আমি যদি বলি আপনাদের, যে সাবস্টেনটিভ ল যেটা করে সেটা হচ্ছে কোনো রাইট প্রদান করে অথবা কোন অফেন্সকে হচ্ছে আপনার ডিফাইন করে। তো আপনি যদি সাবস্টেনটিভ লটা ভালো মতো জানেন, এটা আপনাকে যেভাবে সাহায্য করবে যে আপনি রাইটটা আইডেন্টিফাই করতেছেন, যে আসলে আমার রাইট আছে কিনা। আপনি যদি নাই জানেন যে এই ক্ষেত্রে আমার রাইট আছে, আপনি কিভাবে ভায়োলেশন আইডেন্টিফাই করবেন? এর জন্য শুরুতেই আপনি যদি সাবস্টেনটিভ যে ল গুলো আছে, আপনি ল প্রসিডিওর গুলো জানেন, এগুলা কিন্তু ইন দ্য লং টার্ম আপনাকে হেল্প করবে যে আপনি একটা ভালো ড্রাফটিং করবেন। নেক্সট, তো ড্রাফটিং এর দক্ষতার ক্ষেত্রে যদি আমরা নেক্সট স্টেপের কথা বলি, যে কোন জিনিসটা কোন স্কিলটা সবচেয়ে বেশি লাগতে পারে। তো আপনি আহ, এই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, আপনার প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি। কারণ আপনি প্র্যাকটিস করলেই দেখা গেছে যে নিয়মিত আপনার যে ল্যাকিউনা আছে, আপনার যে দক্ষতা দরকার, এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আর আরেকটা জিনিস আপনার অবশ্যই করবেন, টাইম ম্যানেজমেন্ট করাটা। টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমরা অনেকেই ভালো করতে পারি না। দেখা গেছে যে আমরা সাধারণত দেখেন যে কোনো পরীক্ষা আমরা 3 ঘন্টায় দিয়ে ব্যস্ত, মানে একটা অভ্যস্ত আমাদের আছে যে আমরা 3 আওয়ার্সে একটা পরীক্ষা দিই। ড্রাফট বার কাউন্সিল পরীক্ষাটা হয় 4 আওয়ার্সে। তো হঠাৎ করে একদিন যে আপনি তখন টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভালো মতো করতে পারবেন না, মনে হবে যে লং টাইম অনেক সময় আছে। বাট এট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অ্যান্সার করতে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন। তো আপনি যদি প্রপারলি যত ভালো মতোই লিখেন, আপনি যদি প্রপারলি টাইম ডিস্ট্রিবিউশন না করতে পারেন, এটা কিন্তু আপনাকে হ্যাভিলি এফেক্ট করবে। এজন্য আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে আপনারা বার কাউন্সিল পরীক্ষার আগে ন্যূনতম 2 থেকে 3টা পরীক্ষা আপনি একদম 4 ঘন্টা স্টপ ওয়াচ দিয়ে আপনারা লিখবেন। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখন মডেল টেস্ট পরীক্ষা নেই, অনেক স্টুডেন্ট অনেক সুন্দর করে অনেক ভালো ভালো অ্যান্সার লেখে,
তো এই জিনিসগুলা কিন্তু ওনারা দেখা গেছে যে আপনার মেইন পরীক্ষায় পারেন না। তার মেইন কারণ কি, যে উনি খুবই এক্সট্রিম টাইম, অনেক বেশি টাইম নিয়েও এই অ্যান্সার গুলো লেখেন। যখনই টাইমের প্রেশারটা আসে ওনারা মেন্টাল ব্রেকডাউন করে এই জিনিসগুলো লিখতে পারেন না। তো ওর জন্য আপনারা একদম খুব বেশি টাইম নিয়ে ফেলবেন না। ঠিক আছে, ফারিয়া রিফা আপু, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। স্যার, আমি যেটা কোশ্চেনটা করতে চেয়েছিলাম, আপনি বলতেছেন যে টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে আমরা যদি শুরুর দিকে যদি একটা কোশ্চেন ভালো করে লেখার কারণে যদি একটা একটু বেশি সময় নেই, পরেরটা একটু কম, পরেরটা একটু কম, পরেরটা লিখতেই না পারি, তো সেই ক্ষেত্রে স্যার লেখার মেজারমেন্ট বা ক্যাপাসিটি সম্পর্কে যদি একটু কিছু বলতেন, যে কত পেজ হলে ভালো হয়, বা এটার ভিতরে কি কি এলিমেন্টস হলে ভালো হয়, এটা যদি একটু বলতেন স্যার। আচ্ছা, দেখুন আপনাদের ক্ষেত্রে এটা কেন আমরা বললাম যে টাইম ম্যানেজমেন্ট ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা খুব জরুরি, বাট তারপরেও এটা হচ্ছে একটা আইডিয়াল অ্যাডভাইস। আমি আপনাকে যেটা বলবো যে আপনি 4টা ঘন্টাকে ভাগ করে নেবেন, কিংবা সময়টাকে আপনি যে যে কয়টা কোশ্চেন আছে ওই মিনিট দিয়ে আপনি ভাগ করে নিয়ে একটা সময় ডিস্ট্রিবিউশন করলেন। সামহাও হয় কি, যেমন আমি যখন জুডিশিয়ারি পরীক্ষা দিছি এই ডিস্ট্রিবিউশনটা আমি করে নিতাম, যে আমার হচ্ছে 3 ঘন্টা সময় আছে, আমি হচ্ছে 36 মিনিট করে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবো এভাবে। কিন্তু আমার এটা আমি এক্স্যাক্টলি ফলো করতে পারতাম, এটা আমি দাবি করব না। তো ওই সময় আমি কি করতাম, যে শুরুর 2টা প্রশ্ন হয়তো বা আমি খুবই ভালো লিখতাম, এখানে আমার 5 মিনিট হয়তো এক্সট্রা চলে যাইতো। দেন পরীক্ষার মাঝখানে আমি আবার একটা রিশিডিউলিং করে নিতাম, যে না আমার এখন 2টা কিংবা 3টা প্রশ্ন বাকি আছে, এগুলো আমি একদম ইকুয়ালি লিখবো। এগুলোতে আমার খুব ভালো আমি টোনটা সেট করে দিয়ে আসছি। বাট টোন সেট করা মানে এটা না যে আপনি প্রথমেই একদম প্রথমটাতেই একদম পারতেছেন। আমি কিন্তু এর আগে জুডিশিয়ারির গাইডলাইনের দিনও বলেছিলাম ফেভারিট কোনো কোয়েশ্চেন থাকা যাবে না। আপনি একটা প্রশ্ন পারেন মানে এটা না যে আপনি একদম ওটাই লিখে দিয়ে আসছেন। যেমন ছোটবেলায় আপনারা একটা গল্প শুনছেন কিনা, এই গল্পটা আমি শুনতাম, যে একটা ম্যাথ মানে পরীক্ষা হচ্ছে, তো এখানে 10টা ম্যাথ করতে হতো হইতো। তো এখানে একজন এক্সপার্ট আছেন, উনি হচ্ছে একটা ম্যাথই করেন কিন্তু 10 ভাবে করেন, যে উনি এক্সপার্ট এটা বোঝাইতে। এই এই জিনিসটা এখানে অ্যাপ্রোচ কাজ করবে না, আপনি ওই এক্সপার্ট শো করতে চান না, ওটা আইডিয়ালি কাজ করবে। এর জন্য আপনি যতটুকু ট্রাই পারবেন আপনি টাইম ম্যানেজমেন্ট করতে ট্রাই করবেন। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি যেটা করবেন, পরীক্ষার শেষে কমপক্ষে 5 থেকে 10 মিনিট আপনি রাখার ট্রাই করবেন। যে না 5 থেকে 10 মিনিট জানি আপনি অ্যাটলিস্ট ভুলটা চেক করতে পারেন। ইভেন এই টাইমটাতে হাইলাইট করাটা অনেক হেল্প করে, যে আপনি একটা আন্ডারলাইন করে দিলেন যেভাবেই হোক, কিংবা মার্জিনটা ভালো মতো করলেন। এই জিনিসগুলো আপনি যদি লাস্টে করতে পারেন, বানানের ভুল সংশোধন করতে পারেন, এই জিনিসটা কিন্তু আপনাকে খুবই হেল্প করবে। তো এই জন্য আপনারা মানে টাইমের দিকে খুবই ভালো মতো খেয়াল রাখবেন। নেক্সট আরেকটা জিনিস যেটা হয়, যে আহ, আপনি একটু শুরুর দিকে ড্রাফটিং করার ক্ষেত্রে নর্মালি পরীক্ষার খাতায় লেখা যায় না, বাট সামহাউ যদি আপনি জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করান, যে না আপনার প্লেনটা আসছে, প্লেনটে এই 5টা অংশ থাকবে, আমি এইগুলো মাস্ট এইগুলো লিখে নিব, জাস্ট আপনি যদি স্ট্রাকচারটা নিয়ে একটু সাবহেডিং করে, কিংবা অ্যাটলিস্ট পরীক্ষার শেষ পাতায় আপনি পরীক্ষকের অনুমতি নিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করে নেবেন, তাহলে হবে কি আপনার প্রেজেন্টেশনটা যেটা হবে সেটা একটু ক্লিয়ার থাকে। তো প্রেজেন্টেশনটা ক্লিয়ার না থাকলে আপনি অনেক বেশি কাটাকাটি করবেন, মানে হাতের লেখা আপনার দুর্বল হবে। আর আরেকটা জিনিস যেটা করবেন, আপনারা ইনফর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, যতটা সম্ভব আপনি ট্রাই করবেন একটা লর যে ভাষা আছে ওই জিনিসটা এনশিওর করার। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমদাদ হক ভাই করতে চাচ্ছেন, বলেন, জি আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, বিভিন্ন মানে আমি বিভিন্ন জেলা কোর্টে দেখছি যে বিভিন্ন রকম ড্রাফটিং ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কি ড্রাফটিং সিস্টেম কি একই ব্যবহার করবো, নাকি আলাদা কোনো বা ইউনিভার্সাল একটা রুল আছে ওইটা ব্যবহার করতে হবে? আচ্ছা, আমি যেটা বলি এখানে ইউনিভার্সাল কোনো রুল নাই। যেমন আপনি ড্রাফটিং এর যখন কোনো ক্লাস করবেন আপনি কমন একটা অ্যাডভাইস পাবেন, যে এই কমন অ্যাডভাইসটা কি, যে আপনি খাতা নিয়ে 3 ভাঁজ করে ফেলেন। 3 ভাঁজ করে মানে মানে প্রথমে আপনি এখান থেকে কোর্টের নাম লিখবেন, এখানে পার্টিশন নাম লিখবেন, আর এখান থেকে হচ্ছে আপনি গ্রাউন্ড মানে গুলা লেখা শুরু করবেন, এইরকম একটা অ্যাডভাইস আপনাকে দেওয়া হয়। অনেক আবার বলে যে না কখনো ভুলেও মার্জিন দিবেন না, এই ধরনের কথাবার্তা হয়। কিন্তু আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। তো আমি যখন ভাইবা দিতে যাই বার কাউন্সিল, তো ওনাদের কাছে তো নাম্বার থাকে, তো উনি আমাকে ডাইরেক্ট বলেছিলেন যে আপনার প্রিলি প্লাস রিটেনে 2টা মার্ক কি ভালো আছে, আমাকে ডাইরেক্টলি বলেছিলেন। ইভেন আমার নামের যে অর্থ আছে এই হিস্ট্রি গুলো জিজ্ঞেস করেছিলেন, যে সাপোজ রবিন নামে বিখ্যাত কে আছে, ওই জিনিসগুলা। তো মানে আপনি
এই জিনিসগুলো যদি মাস্টার করতে পারেন, আপনার ওভারঅল ফরম্যাট যদি ঠিক হয়, এখানে ইউনিভার্সাল কোনো স্ট্রাকচার নাই যে আপনার খাতা নিয়ে তিনটা ভাঁজ করবেন, মার্জিন দিতে পারবেন না। আমি নিজে মার্জিন দিয়ে লিখেছি, এখানে একদম এরর বলতে কিছু নাই। আপনি জাস্ট ভাঁজ যদি করেন, তিনটা ভাঁজ যদি আপনি করেন, জাস্ট ড্রাফটিং যে করবেন, ওই যে খাতাগুলো, ওই ওই যে দুই তিনটা পেজ, ওই দুই তিনটা পেজ করবেন, পুরো খাতা কিন্তু আপনার ভাঁজ করা দরকার নাই। শুরুতে নিয়ে পুরো খাতা তিন ভাঁজ করে ফেললাম, কারণ ড্রাফটিং তো আপনার পরীক্ষার একটা মাইনর অংশ। জাস্ট যতটুকু পেজে করবেন এটা করবেন। আর ইউনিভার্সাল যেটা হয়, গতবার যেটা হয়েছে আপনি বলি, গতবার অনেকে ড্রাফটিং অংশটা দেখতে একদম ভুলেই গেছিল, একদম ইগনোর করে আসছিল, যে শুধুমাত্র একটা ড্রাফটিং আসে বার কাউন্সিল পার্টে, এটা আমরা দেখে যাই। তো এই জন্য, যেহেতু এবার আপনারা বুঝে গেছেন প্যাটার্নটা, তো নিশ্চিতভাবে আপনারা এই ব্যাপারটা ইগনোর করবেন না। আপনারা ট্রাই করবেন সাবস্টেন্সিয়ালি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু আপনারা কারেক্ট করতে পারেন। এটা নিয়ে প্যারানয়েড হওয়ার কোনো দরকার নাই। অনেক সময় একটা ডিটেলস আপনার ছুটে যেতে পারে, আপনি হয়তো বা তখন একটা নাম্বার কম পেয়ে যাবেন, বাট ওভারঅল স্ট্রাকচারটা যেন আপনার ঠিক থাকে, এই জিনিসটা আপনি ট্রাই করলেই হবে, যে আপনি গ্রেভ কোনো মিস্টেক করতেছেন না। দ্যাটস দ্য মেইন থিং। ওকে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা, এটা আমরা নেক্সট পার্টে ইউজ করবো, যে আরবি কিংবা লিখিত জবাব কিংবা হচ্ছে আপনার টেম্পোরারি ইনজাংশন, এই ক্ষেত্রে কমন কিছু গ্রাউন্ডস আছে। আপনি যদি গ্রাউন্ডস গুলো বুঝে যান, যে গ্রাউন্ডস গুলো বুঝলে আপনি দেখা গেছে এই জিনিসগুলো সব জায়গায় ইউজ করতে পারতেছেন। আর গ্রাউন্ডস গুলো বোঝার ক্ষেত্রে আপনার সাবস্ট্যান্টিভ নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। ওকে। দেন আমি যদি আরেকটা কথা আপনাদের বলি, যে এই জিনিসটা এবার অনেকেই ভুল করতে পারে। সিপিসির যে অ্যামেন্ডমেন্টটা আসছে 2025-এ, অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স, এই জিনিসটা আপনারা খুব ভালো মতো পড়ে যাবেন, যে এই জিনিসটা প্লেন্টের ক্ষেত্রে কি কি চেঞ্জেস নিয়ে এসেছে। কারণ এই জিনিসটা আপনার, আই এম শিওর এবার যারা এক্সামিনার আছেন তারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, যে আপনি সাম্প্রতিক যে অ্যামেন্ডমেন্ট আছে, এই অ্যামেন্ডমেন্ট গুলো জানেন কি না। যেমন আপনি অনেক সময় যে মোকদ্দমার যে একটা জুরিসডিকশন নির্ধারণ করবেন, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট একটা কত সালে আসছিল, এর আগেরটা বলেন তো দেখি। 2021। 2021 সালে। তো আলটিমেটলি এই যে আইনটা যা আছে, এই আইনটা যদি আপনারা মানে ভালো মতো না জানেন, তাহলে কিন্তু আপনি জুরিসডিকশনটা নির্ধারণ করতে পারবেন না। এই ক্ষেত্রে ড্রাফটিং এর প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে আপনাকে কিছু ফ্যাক্টস দিয়ে দিতে পারে, যে আপনাকে একটা ফ্যাক্টস দিলাম, ওই ফ্যাক্টস থেকে হচ্ছে আপনি জিনিসগুলো নির্ধারণ করবেন। আর আরেকটা জিনিস হতে পারে, যে আপনাকে ফিকশনারি কোনো একটা বলতে পারে, যে আপনি একটা প্লেন ড্রাফট করেন, আপনাকে একটা লিবার্টি দেওয়া হবে, যে আপনি আপনার মতো করে একটা স্ট্রাকচার করান। তো ফ্যাক্টস যে ক্ষেত্রে দেওয়া থাকবে, ওই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন, অবভিয়াসলি ট্রাই করবেন না, 100% ফলো করবেন, যে এইখানে যে ফ্যাক্টস গুলো আছে এগুলোর বাইরে, মানে অবভিয়াসলি ইউজ করতে পারবেন, কিন্তু এইখানে যা দেওয়া আছে এর মানে এগুলা কন্ট্রাডিক্ট করে দেওয়া যাবে না, এগুলো মাস্ট ইউজ করতে হবে। যে কোনো নাম দেওয়া আছে আপনি নতুন একটা নাম দিবেন, এটা হবে না। কিন্তু ইমাজিনারি ফ্যাক্টের ক্ষেত্রে যদি আপনাকে কোনো কিছু ড্র করতে পারে, সেই ক্ষেত্রে আপনার একটা লিবার্টি আছে, যে আপনি আপনার মতো করে একটা ফ্যাক্ট দিবেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা বলবো, আপনি কিন্তু ঘরগুলো ফাঁকি রাখবেন, মানে এটা যে ফাঁকা রেখে দিবেন এরকম হবে না। আপনি ইমাজিনারি একটা নাম হলেও দিতে হবে, যে বাদীর নাম এটা, আপনি জাস্ট শুধু একটা ডট ডট দিয়ে দিলেন, এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। মাস্ট আপনার এই জিনিসগুলো মেনশন করবেন। ওকে। আর প্র্যাকটিসের ব্যাপারটা আমরা একবার বলেছি, যে এই ক্ষেত্রে আপনারা অবভিয়াসলি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের পাশাপাশি আপনারা কিছু মক টেস্টও দিতে পারেন, যে না আসলেও কোনো ফিডব্যাক হয় কিনা, মানে কারো কাছে যারা এর আগে অ্যাডভোকেট হয়েছেন, এরকম কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে আপনি হচ্ছে কথাটা বলে নিলেন, যে আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে নিজেদের ভুল, এটা আমাদের চোখে পড়ে না। তো এর জন্য আপনারা একটু প্র্যাকটিসটা করবেন আর একটা ফিডব্যাক নেবেন। আর এই ক্ষেত্রে আপনার ফিডব্যাকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বাজারে যে বইগুলো আছে ওগুলো দেখতে পারেন। এছাড়া জাস্টিস আখতারুজ্জামান স্যারের একটা বই আছে লিগ্যাল ড্রাফটিং এর উপর, ওইখানে আপনি দেখবেন অনেকগুলো ফরম্যাট আপনার দেওয়া আছে। ইভেন এটার জন্য আপনারা বার কাউন্সিল প্রিভিয়াস সলভ পাওয়া যায় এরকম যে কোনো বই থেকেও কিন্তু আপনি ফরম্যাট গুলো দেখে নিলে এটা আপনার মতো সাজিয়ে নিতে পারেন। যদিও ইংলিশের বইগুলো পাওয়া যায় না, ইংলিশেরও কিছু স্ট্যান্ডার্ড বুকস আছে, যেমন লার্নেড জাজ জনাব সাউদ হাসানের একটা বই বই পাওয়া যায় ড্রাফটিং এন্ড কনভেন্সিং এর উপর। তো এই বইগুলো দেখবেন আপনারা। তো ম্যাটেরিয়ালস গুলো আপনি লিমিটেড রাখবেন, যে কোনো একটা বইয়ের একটা মানে আপনি ফলো করবেন, হয়তোবা ওই বইতেও দুই একটা জিনিস ভুল। ভাই আসসালামু আলাইকুম। হচ্ছে বলছিলাম, মানে অনেক সময় দেখা যায় যে কোনো ফ্যাক্ট মানে কেস ল থেকে এস্টাবলিশ হচ্ছে, মানে ওইটাকে, তো ওই আরজি কিংবা মানে যে ড্রাফটটা করবো ওখানের ভিতর কি মানে কোন কেস থেকে এই ফ্যাক্ট আসছে ওইটা কি উল্লেখ করা যাবে? না না, আপনার
ড্রাফটিং এ সাচ লর কোনো দরকার নাই, কারণ এই জিনিসটা যে আপনারা কিন্তু প্লেইনস এর যে ব্যাপারগুলো আপনারা পড়ছেন ওইখানে কিন্তু এখানে এক্সপ্লেইন করার দরকার পড়ে না। তার মেন কারণ ওই প্লেডিং মাস্ট কন্টেন অনলি দ্য ল, মানে অনলি দ্য ফ্যাক্টস নট দ্য ল, এই একটা ওইটা প্রিন্সিপাল আছে না আমরা পড়ি। তো আপনার খুব একটা ওই আর্গুমেন্ট করে আপনার লয়ার যে ট্রায়াল স্টেজে ওইখানে দিবেন, তো আপনার অ্যাজ সাচ লিগ্যাল জাস্টিফিকেশন এত বেশি দেওয়ার এখানে দরকার নাই, যেটা অন্যান্য ক্ষেত্রে হয়। তো আপনি প্লেন্সে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস যেগুলো আছে এগুলোই খুব অর্গানাইজডলি দিবেন। দুই এক জায়গায় আপনি কিছু সেকশন মেনশন করতে পারেন, প্রিন্সিপালটা মেনশন সামহাও করতে পারেন যদি খুবই রিলেভেন্ট হয়। তাছাড়া আপনার লিগ্যাল যে প্রিন্সিপালটা খুব বেশি মেনশন করা দরকার নাই। কিন্তু এটা দরকার আছে, সেটা হচ্ছে আহ, যদি একটা অফেন্স কনস্টিটিউট করার কথা আমরা চিন্তা করি, তো আপনার ওই ফ্যাক্টস গুলা মাস্ট মেনশন করতে হবে যেগুলো অফেন্স গুলোকে কনস্টিটিউট করতেছে। যে সাপোজ আমরা একটা অফেন্সের এলিমেন্টস গুলো চিন্তা করি, যে না একটা সিরিয়াস থাকতে হবে, কিংবা মানে তারপরে আপনার ইন্টেনশন থাকতে হবে, কোন ভাবে অ্যাক্ট করতে হবে, কোন ইন্টেনশনের সাথে করতে হবে। তা আপনার ফ্যাক্টস গুলো ওইভাবে আপনি সাজাবেন যাতে আপনার ওই জিনিসগুলা মানে জাস্টিফাই হয়। যেমন আপনি একটা টেম্পোরারি ইনজাংশনের যদি একটা মনে করেন আপনি একটা ড্রাফট করতেছেন, তো অবভিয়াসলি ওইখানে আপনি এমন ভাবে করবেন যে টেম্পোরারি ইনজাংশনের ক্ষেত্রে যে আপনার যে বেসিক তিনটে প্রিন্সিপাল আছে আপনি এমন ভাবে দিবেন যেন আপনার একটা অপরিণয় ক্ষতি হবে, ব্যালেন্স অফ কনভিনিয়েন্স আপনার ফেভারে, কিংবা একটা ইমিনেন্ট ডেঞ্জার আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি মানে এমন ভাবে ফ্যাক্টে মেনশন করবেন যে না, যে আমার এটা যদি না করা হয় আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি আপনি ভালো মতো মেনশন করেন এটা কিন্তু আপনার ক্লিয়ার হবে। আচ্ছা সৌরভ গুহ ভাই, আবার বলেন আপনার কোনো কোশ্চেন। ভাইয়া, ওই প্রবলেমেটিক কোয়েশ্চেন গুলো আনসার করার ক্ষেত্রে কিভাবে মানে কোন প্রসেসে আনসার করবো এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা প্রবলেমেটিক, এটা কি ড্রাফটিং বাদে বার কাউন্সিল অন্যান্য সাবস্ট্যান্টিভ কোশ্চেনের কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। আচ্ছা এইটা তো আজকে টপিক অফ ডিসকাশন না, তারপরে আপনাকে আমি সিম্পলি বলি আপনার এই ক্ষেত্রে যে আইরাক মেথড যেটা আছে, তো আইরাক মেথডটা ফলো করবেন। ওকে, এক মিনিট, সরি। ওকে, আপনারা যে আইরাক মেথডটা আছে, যে প্রথমে আপনি ইস্যুগুলো আইডেন্টিফাই করবেন, দেন ওইটার সলভ করতে গেলে কোন রুল গুলো আপনার অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো আপনার লিখবেন। আর অ্যাপ্লিকেশনটা দেন করবেন, আপনি অ্যানালাইসিসটা করবেন এই ক্ষেত্রে ওই রুলটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করে ফ্যাক্টে আপনি কি পাচ্ছেন শেষ পর্যন্ত আপনি একটা কনক্লুশন দিয়ে দিবেন। কনক্লুশনে যেটা করবেন, আপনি অ্যাবসলিউটলি শ্যাল ইউজ করার দরকার নাই, আনলেস ইট ইস একদম এমিনেন্ট। তখন আপনি বলবেন দ্য সাপোজ অফেন্ডার মে বি convicted with this or the plaintiff may get this remedy, এই টাইপ অফ আপনি একটা কনক্লুশন দিবেন। আর যদি আপনার কাছে কিছুটা টাইম থাকে, আপনার রাইটিং থাকে, এই ক্ষেত্রে আপনি যেটাকে বলে ফিরাক মেথড, যে ফ্যাক্টসটা জাস্ট কি ফ্যাক্টস গুলো দুই আহ, তিনটা এরকম হাইলাইট করে আপনি দিয়ে দিতে পারেন, বাট ফ্যাক্টস মেনশন করাটা নট নেসেসারি। এই ক্ষেত্রে যেহেতু বার কাউন্সিল কিংবা বিজেএস এ খুব বেশি সাব কোশ্চেন আসে, তো আপনারা জাস্ট এটা মেনশন করবেন যে টু, প্রত্যেকটা কোশ্চেন লেখার আগে আপনি সাব কোশ্চেনে শুধুমাত্র লিখে রাখবেন না যে বি অ্যান্সার করতেছি, এটা একটু কনফিউজিং হতে পারে। তো আপনি এখানে অ্যাটলিস্ট টুটা লিখে দিবেন যে আপনি টু এর বি অ্যান্সার করতেছেন, দেন ওটার যদি টু সি থাকে এই জিনিসগুলো মেনশন করে দিবেন। এটা একটু এক্সামিনারের কাছে ক্ল্যারিটি থাকে যে উনি আসলে অনেক সময় হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারেন। তো এই জিনিসটা আপনারা মেনটেন করার ট্রাই করবেন। ওকে, আচ্ছা আমরা যদি নেক্সট যে প্রিন্সিপাল বলি, এই জিনিসটা আমি আগে বরাবরই বলি, এখানে একটা মেন্টাল যে ফিটনেস আর হেলথ ওয়াইজ দুটা জিনিস কিন্তু খুবই দরকারি। আপনি খুব বেশি প্রেশার নিয়ে ফেলতেছেন, এই ধরনের মানুষ ভালো করে এটার সিনারিও খুব কম, যে একদম খুবই বেশি প্রেশার নিয়ে ফেলে, একদম প্যারানয়েড হয়ে যায়। এটা নিবেন না, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা দিচ্ছেন, একটা প্রস্তুতি নিচ্ছেন, আপনি তো ফাঁকিবাজি করতেছেন না। তো আপনি যেহেতু আপনার চেষ্টা করতেছেন, তারপরে রেজাল্ট যে যা আসুক আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। তো এখানে খুব বেশি প্রেশার নেওয়ার কোনো সুযোগ নাই। আর বার কাউন্সিলে আপনি মোটামুটি একটা লেভেলে স্ট্যান্ডার্ড করতে গেলে, এখানে এটা যেহেতু কম্পিটিটিভ কোনো এক্সাম না যে আপনার আরেকজন 60 পাচ্ছে আপনার 65 পাইতে হবে, আপনি 50% নাম্বার পাইলেই অ্যাডভোকেট হয়ে যেতে পারতেছেন। তো আপনি খুব বেশি ডেঞ্জার, মানে হয় না যে আপনি প্রবলেম পারতেছেন না বাট তারপরে আপনি ট্রাই করতেছেন যে না, আমি প্রবলেমেটিক প্রশ্ন অ্যান্সার করব, এটা করার দরকার নাই। তখন আপনি যদি থিওরিটিক্যালি 2 নাম্বার কম পাইলেও আপনি কারেক্ট অ্যান্সার করার ট্রাই করেন, যে না প্রবলেমেটিক বেশি নাম্বার আসে এটাই অ্যান্সার করতে হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তো এই পার্টে আমরা ফার্স্ট পার্টের যদি বলি, যে শেষ পর্যন্ত আপনি আপনার একটা কনফিডেন্স ধরে রাখবেন আর পরিশ্রম করে যাবেন, রেগুলার পরিশ্রম করে যাবেন, যেহেতু মাঝখানে হচ্ছে
ঈদ আছে, বাট অবভিয়াসলি এটা বুঝতেছেন যে এটা আপনাদের জন্য দরকারি, যে আপনি যত কম টাইম এটাকে একটু ম্যানেজ করা যায়, দুটা ব্যালেন্স করে একদম বাদ দিবেন ব্যাপারটা এরকম না। বাট তারপরেও আপনি একটা ব্যালেন্স মেনটেন করে একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আশা করি এটা আপনার ভালো হবে। যেমন আমি নিজেও যখন গতবার অ্যাডভোকেট হই, এটা আমাকে খুবই ভালো একটা ফিলিং দিয়েছিল যে অনার্স পাশ করে ফেলতেছি একটা, তখন আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা হয় যে আসলে বর্তমানে আমার পরিচয়টা কি। তো কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম যে না আমি অ্যাডভোকেট, যে আমি ঢাকা জজ কোর্টে আমি অ্যাডভোকেট আছি। তো এটা কিন্তু একটা ভালো বুস্ট আপ দেয়। তো, যত ডিস্ট্রাকশনই থাকুক আপনি একটা নিয়মিত আত্মবিশ্বাসের সাথে প্রিপারেশন নিয়ে যাবেন। তো আমরা ফার্স্ট পার্টের যে ডিসকাশন এটা আমরা করে শেষ করে ফেললাম। এখন আমরা হচ্ছে আপনাদের যে নেক্সট যে সংশ্লিষ্ট যে ডকুমেন্ট গুলো আছে, ওগুলোর যে কাঠামো আছে ওই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো ফার্স্ট পার্টে যদি কেউ কোনো কোশ্চেন করতে চান, জাস্ট 1 মিনিট 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারেন, যে ফার্স্ট পার্টে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এখন পর্যন্ত যা ডিসকাস করলাম। স্যার আমার একটা আছে, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি একটা ডিসকাশনের একটা পর্যায়ে আপনি বলেছিলেন যে যতটুকু সম্ভব লিগ্যাল ল্যাঙ্গুয়েজ রাখতে। তো এখন স্যার যদি হচ্ছে আইনটাকে যদি আমি সহজ করে এস্টিমেট করে বুঝাই দিই, সেক্ষেত্রে স্যার কতটুকু পজিটিভিটি আনতে পারে বা কতটুকু মানে এটা এটা যদি একটু বলতেন স্যার, মার্কসের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে। দেখুন, আপনি সহজ করে অ্যান্সার করতে পারেন, এখানে কোনো বাধা নাই। বাট দ্য থিং ইজ ইউ ক্যান নট ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, যে আপনি মিক্স আপ করে ফেলতেছেন লিখার ক্ষেত্রে, মাঝখানে বাংলিশ কোন ওয়ার্ড লিখে ফেলতেছেন। এরকম যদি এমন হয় যে কিউ কোনো ওয়ার্ড আপনার ইংলিশে লিখতে হচ্ছে আপনি লিখলেন, কিংবা ওই ধরনের কোন ইন্টারচেঞ্জের দরকার আছে, জেনারেলি ইংলিশ পরীক্ষায় বাংলা লেখা যায় না, এটা ধরে রাখেন যে ইংলিশ পরীক্ষায় আপনি বাংলা লিখতে পারবেন না। কিন্তু বাংলা পরীক্ষায় কিছু কিছু কিওয়ার্ড আপনার হচ্ছে ইংলিশে দেওয়া যেতে পারে। মানে আপনি জাস্ট স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লেখেন, সহজ ল্যাঙ্গুয়েজে লেখেন, জাস্ট ট্রাই করবেন যে খুব অকওয়ার্ড কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ না করতে। আশা করি এটাতে আপনার ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জি স্যার, নেক্সট বুঝতে পেরেছি। আপনাদের আমি অনুরোধ করব যে আপনাদের যেহেতু ক্লাস করতে বসছেন, আপনারা একটা খাতা নিয়ে সামনে বসতে পারেন, যে আমি যে বিষয়গুলো বলবো একটু নোট ডাউন করে নিতে, যে আসলে কোন জিনিসগুলো থাকে। আপনি যদি 6 থেকে 7টা প্যাটার্ন কমন বুঝে যান যে আসলে কি কি জিনিসগুলো ইনক্লুড করতে হবে, ইন মানে আপনি যে কোনো ধরনের জিনিসগুলো আসুক, এগুলো আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমি আপনাদের ফরম্যাট দেখাচ্ছি না যে ইন দ্য নেম অফ দ্য কোর্ট, দ্য প্লেন্টস, মানে প্লেন্টিফের নাম এটা, ডিফেন্ডেন্টের নাম এটা। আমি আপনাদের যে কি যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো প্রোভাইড করবো, আসলে আপনার কি কি থাকতে হবে এটার মধ্যে। এই জিনিস করলে আপনি ইজিলি করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এক্সাম গাইডলাইনের ক্ষেত্রে অনেকে অনেক রুলস মেড করে, এটা অনেক সিনিয়র অনেক রুলস আপনাকে করবে। এই রুলস গুলো যদি আপনি তাদেরকে সোর্স জিজ্ঞেস করেন যে আপনি আসলে এই রুলস গুলো কোথায় পাইলেন, উনি হয়তো বলতে পারবেন না। তো এক্সামের ক্ষেত্রে কোন রুলস গুলো মাস্ট ফলো করতে হবে, এই জন্য আপনি বার কাউন্সিলের যে সার্কুলার আছে ওইটা ফলো করবেন। আর পরীক্ষার খাতায় দেখবেন যে শুরুর পেজেই কিছু রুলস লেখা থাকে। তো এই রুলস এর বাইরে বাকি কোনো রুলসই আপনার জন্য একদম ম্যান্ডেটরি না। ওইখানে যদি একটা গাইডলাইন্স থাকে ওইটাই আপনি মেনটেন করবেন, বাকি একদম যে আপনার খুব বেশি নিয়ম ফলো করতে হবে এগুলা জাস্ট মেড আপ রুলস অনেক ক্ষেত্রে। না, আপনারা খুব বেশি প্যারানয়েড না হয়ে জাস্ট ফর্মটা ঠিক রেখে যতটুকু পারেন কন্টেন্টের দিকে আপনারা মেন খেয়ালটা দিবেন। ওকে, তাহলে আমরা শুরুতে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আরজি নিয়ে। যে আসলে একটা আরজিতে আমরা কি কি জিনিস মাস্ট আমাদের থাকতে হবে। তো এটাকে কয়েকটা অংশে ভাগ করা যায়। তো ফার্স্ট যে পার্টটা এটাকে বলে কজ টাইটেল। তো কজ টাইটেলে যে ব্যাপারগুলো হয়, যে আপনি শুরুতেই একদম যে সেকেন্ড ভাঁজটা যেখানে আছে ওইখানে একদম মানে সবগুলো বাংলা লিখলে তো এখানে ব্লক মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার কিংবা ব্লক লেটারের কোনো ডিফারেন্সটা নাই। ইংলিশে লিখলে আপনি করবেন কি যে সবগুলো একদম ব্লক মানে লেটারে লেখা ট্রাই করবেন, যে একদম ক্যাপিটাল লেটারে আপনি হচ্ছেন লিখতেছেন। তো এই জিনিসটা আপনার 100% ফলো করবেন। আর এটা হচ্ছে আপনি আদালতের নাম দিবেন, ইভেন স্পেসিফিক করে নিয়ে দিতে পারেন, যে সাপোজ 5 নাম্বার যুগ্ম দায়রা জেলা জজ আদালত এরকম আপনি নির্ধারণ করে দিলেন। দেন আপনারা মামলার একটা নাম্বার ওইখানে দিবেন, যে টাইটল সুট কিংবা অন্যান্য ইনজাংশন প্রেয়ার বেইল, ওটা তো আপনি ক্রিমিনাল ড্রাফটিং। আমি ফার্স্ট অংশে আপনাদের যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে, এখন আমি সিভিল নিয়ে ফার্স্ট ডিসকাস করব, তারপরে আমরা ক্রিমিনালে যাব, শেষে আমরা বার কাউন্সিলের যে
এটিকেট আছে, ওইটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো দেন আপনি মামলার নাম, তারপরে ওইখানে বছর দিলেন। সাধারণত এরকম থাকে যে একটা সংখ্যা থাকে, তার পাশে ওই বছরের, এটা হচ্ছে ওই এখানে মনে করেন 2025, তো আপনারা পরীক্ষার ডেটের আগের কোনো ডেট, একটা ডেট দিয়ে আপনি দিলেন। আগে আবারও আপনাদের আমি একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ফ্যাক্টস যদি দেওয়া থাকে তাহলে ওইভাবে আপনার ফ্যাক্টস সাজাবেন। আর যদি বলে যে না আপনি ইমাজিনারি একটা ফ্যাক্টস লেখেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার লিবার্টিটা বেশি। যে তাহলে 2025 সালের এই মামলা এইটা। দেন আরেকটা জিনিস আমি আপনাদের বলি, যে নেক্সট যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে পক্ষগণের যদি কোনো মানে বিবরণ থাকে, পক্ষগণের বিবরণ দিতে হয়, যে বাদী বিবাদীর নাম, ঠিকানা ও সম্পর্ক। এই ক্ষেত্রে আপনাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন আছে। এই জিনিসটা অনেকেই হয়তো মিস করে যাবে, তো আপনারা যেহেতু করতেছেন আশা করি আপনারা মিস করবেন না। সেটা হচ্ছে সর্বশেষ যে অ্যামেন্ডমেন্ট আসছে তো 2025-এ, এখানে কিন্তু এক্সট্রা কিছু ডিটেলস এর কথা বলা আছে, যে ইমেইল আইডি হোক, এনআইডি, অন্যান্য যে ডিটেলস এর কথা, এই জিনিসগুলো আপনারা এখানে মাস্ট মেনশন করে দিবেন। এই জিনিসগুলো কিন্তু এক্সামিনাররা খুবই খেয়াল করবেন, যে আপনি সাম্প্রতিক জিনিসগুলো সম্পর্কে আপডেটেড কিনা, নাকি আপনি আগের জিনিস জাস্ট মুখস্থ করে চলে আসছেন। তো এর জন্য পক্ষগণের ক্ষেত্রে যে ডিটেলস গুলো অ্যাড করা আসছে, তো এই জিনিসগুলো আপনারা মাস্ট দিবেন। তো আমরা যে বলি একটা প্লেনতে এই এই জিনিসগুলো থাকতে হবে, তো কোন জিনিসগুলো থাকতে হবে এটার জন্য তো ফার্স্ট যে জিনিস মেনশন মানে দেখতে হবে আমাদের অর্ডার 6 আর 7-এ কি বলা আছে। এই জিনিসগুলো তো ফার্স্ট গাইডলাইন আমার, যে এটা হচ্ছে আমার সাবস্টেন্টিভ একটা মানে প্রসিডিউরালি, বাট আমার এই জিনিসগুলো থাকাটা ম্যান্ডেটরি। এই জিনিসগুলো তো একদম রুলেই বলে দিয়েছে না এই এই জিনিসগুলো থাকতে হবে। তো আপনি যদি এই জিনিসগুলোই মিস করেন, তাহলে কিন্তু আপনি যতই সাজান যতই ভাঁজ করেন আপনার লাভ নাই, কারণ আপনি মূল জিনিসটাই মিস করে ফেলছেন। ওকে, যেমন আপনারা এই একটা উক্তি শুনছেন না, যে ইকুইটি লুকস অন দ্য ইন্টেন্ট রেদার দ্যান দ্য ফর্ম। আপনি ইন্টেন্টটা দেখতে হবে, যে আপনি আসলেই কত ভালো করেছেন। দেন আরেকটা জিনিস যেটা মেনশন করতে হয় সেটা হচ্ছে মামলার যে মূল্যমান আছে, মামলার মূল্যমান মেনশন করাটা কিন্তু খুবই দরকারি। মামলার মূল্যমান মেনশন করা কেন দরকারি, কেউ বলেন তো একটু। পিকুনিয়ারি জুরিসডিকশন ইয়ে আদালতের করার এখতিয়ার। জন্য। এখতিয়ার এখতিয়ার নির্ধারণের জন্য। এটাই, যে আপনি কোর্ট নির্ধারণ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আপনি কোন কোর্টে মামলা করবেন, ওই কোর্টে আসলে এই মামলা করার এখতিয়ার আছে কি না। তো আপনি এমন হইলো যে জুরি দিয়ে রাখছেন 1 কোটি, মামলা করতেছেন হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে, এটা তো হবে না, কারণ তার এখতিয়ার হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত। তো এই জিনিসগুলো আপনি দেখবেন যে আপনার যে ফ্যাক্টস গুলো আছে এগুলো জানি মানে ইনকনগ্রুয়েন্ট না হয়, যে এগুলো ইনকনসিস্টেন্ট, আপনি সেলফ কন্ট্রাডিক্টরি ফ্যাক্টস দিচ্ছেন। এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করার 100% ট্রাই করবেন। নেক্সট, আপনি যখন মূল প্রশ্নে যাচ্ছেন, আপনি ব্যাপারগুলো লিখলেন, তারপরে আপনার ওই যে ইংলিশে লিখলে হয় কি, যে এই জিনিসটা লিখে শুরু করতে হয় যে সুয়েত। তো এটা মানে হচ্ছে আলটিমেটলি আপনি একটা আবেদন করতেছেন কোর্টের কাছে। তো এটা একদম পুরো আপনি ব্লক লেটার লিখবেন যে আপনার আবেদন আছে, আর বাংলায় যারা লিখবেন তারা ওইভাবে যে লিখবেন যে বিনীত নিবেদন, এই যে এই জিনিসগুলো আপনি লিখবেন। তো নিয়ে শুরুতেই আপনি যেটা করবেন, যে আপনি একটা বাদীর যে দাবি আছে ওই দাবিগুলোর একটা বিবরণ দিবেন। তো এই ক্ষেত্রে সাপোজ আপনি বলবেন যে বাদী বিনীতভাবে নিবেদন করেন এই যে এই ঘটনা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমরা শুরুতেই যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা একটা সম্পত্তির যে ইতিহাস আছে, যে এই সম্পত্তিটা আসলে এট প্রেজেন্ট আমার কাছে কিভাবে আসলো, যে আমি আসলে কিভাবে এটার মালিকানা দাবি করতেছি, এটার একটা ইতিহাস আপনি মেনশন করবেন, যে আমি এইভাবে এটার ওনার। এই জিনিসটা আপনার ফ্যাক্টস এর মধ্যে আপনার উল্লেখ থাকতে হবে। তো একটু আগে যেমন আমি একবার বলেছিলাম, যে অনেক ক্ষেত্রে আপনি হয়তোবা হেডিং দিবেন না যে আপনার মামলার কারণ এইটা, কিন্তু ফ্যাক্টস গুলো আপনার থাকবে। যেমন আপনার মামলার যে কজ অফ অ্যাকশন থাকতে হবে। তো কজ অফ অ্যাকশন মানে কি, কেউ বলেন তো। স্যার, কজ অফ অ্যাকশন হচ্ছে যে মামলাটা আহ স্যার মানে যে ক্রাইমটা আর কি হচ্ছে কমিট করা হয়েছে, বা মামলাটা কোথায়, মানে সরি, মামলাটা কোথায় হয়েছে, বা স্যার এটাই স্যার। কজ যে অফ অ্যাকশন কাজটার মানে তো, কারণে মামলা হওয়ার কারণ। আচ্ছা এটা হচ্ছে মামলা হওয়ার কারণ। এইভাবে যদি বলি যে আপনার মামলার কোন রাইটটা ভায়োলেট হয়েছে, বা কোন কারণটা মানে কোন কাজটা, আপনার অবভিয়াসলি একটা রাইট ভায়োলেশন আছে যেটাকে আপনাকে রাইট টু সু, আপনার একটা রাইট টু সু থাকতে হয় না আমরা বলি যে কোনো মামলা। তো কোনো মামলা যদি রাইট টু সু না থাকে, ওই মামলাটাকে কি বলে বলেন তো। এটা নিয়ে সিপিসির একটা অর্ডারে বলা আছে যে রাইট টু সার্ভাইভ করার, রাইট টু সু সার্ভাইভ করাটা ইম্পর্টেন্ট, না হলে মামলার একটা কনসিকোয়েন্স আছে, বলেন তো কি।
মামলাটা অ্যাবেটমেন্ট হয়ে যায়। তখন যদি আপনার রাইট টু সুট সার্ভাইভ না করে যে কোনো মামলায়, মামলাটা খারিজ হয়ে যাবে, কারণ আপনার নাই। তো যে কোনো মামলায় আপনি শুরুতেই একটা রেমেডি যাচ্ছেন, আপনার কজ অফ অ্যাকশনটা এইভাবে জন্য ইম্পর্টেন্ট। যে সাপোজ আপনি একটা ক্যান্সেলেশন অফ ডকুমেন্ট চাচ্ছেন, তো তখন আপনার বলতে হবে যে না, একটা জাল দলিল তৈরি করা হয়েছে, কিংবা হচ্ছে আপনি সেকশন 8 কিংবা 9-এর আন্ডারে হচ্ছে আপনি মানে স্পেসিফিকলি অ্যাক্টের আন্ডারে আপনি একটা রেমেডি চাচ্ছেন। তো ওইখানে যে গ্রাউন্ডস গুলো দেওয়া আছে যে আপনাকে দখল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তো এই জিনিসগুলো তো আপনার প্রমাণ করতে হবে, তাহলে আপনার কজ অফ অ্যাকশন। তো সামহাও আপনি এই যে এই কারণের যে প্যারাগ্রাফটা আপনি লিখবেন, এটা খুব ভালো মতো লিখবেন যে আপনার কারণটা স্পষ্ট, আপনার কোন রাইটটা ভায়োলেশন হয়েছে যার কারণে হচ্ছে আপনি করতে হবে। আর আরেকটা জিনিস যেটা লিখবেন যে আপনার কারণটা উদ্ভব হয়েছে কত তারিখে। তো কারণ উদ্ভব কত তারিখে হয়েছে, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট কেউ বলেন তো? লিমিটেশন। লিমিটেশন, যে আপনার এটা নির্ধারণ করতে সাহায্য করবে যে আপনি আসলে আপনার রেমেডিটা বার হয়ে গেছে কিনা, আপনি একদম প্রপার টাইমে কোর্টে আসছেন কিনা। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর আরেকটা স্টেটমেন্ট লাস্টের দিকে দিতে হয়, সেটা হচ্ছে কোর্টের এখতিয়ারটা নিশ্চিত করে দিতে হয় যে না, বিজ্ঞ আদালতের এই ব্যাপারে একটা এখতিয়ার আছে বিচার করার। তো এই জিনিসটা দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা দিতে হয় সেটা হচ্ছে আপনার কোর্ট ফি। আচ্ছা, কেউ যদি প্রপার কোর্ট ফি না দেয়, সেই ক্ষেত্রে কনসিকুয়েন্সটা কি হবে? ডিসমিস। প্লেন্ট। নট নট রিজেকশন অফ প্লেন রিজেকশন নট হবে, মানে। রিজেক্ট। আচ্ছা, রিজেকশন অফ প্লেন্ট হইতে পারে। এখন রিজেকশন অফ প্লেনটা কখন হবে, এটা কি ইমিডিয়েট নাকি কোনো একটা ডিলে হবে এখানে? একটা সময় দেওয়া সময় হবে দিবে, 30 দিন। স্পেসিফিক সময় দেওয়া করে। এইটাই, এটা কিন্তু পূরণ করার জন্য আমরা ওই যে যখন অর্ডার 7 এর রুল 11 পড়ি, ওইখানে কিন্তু দুইটা গ্রাউন্ডে হচ্ছে ইমিডিয়েটলি রিজেক্ট করে দেওয়া হয় প্লেন্ট, আর দুইটাতে সময় দিতে হয়। যে স্ট্যাম্প ডিউটি যেটা আছে আর কোর্ট ফি যেটা আছে, এই দুটো যদি আপনারা ইনসাফিসিয়েন্টলি দেয় কেউ, তো তাকে একটা তার যে অ্যাকশন আছে ওটাকে একটা মানে কারেক্ট করার একটা নির্দিষ্ট টাইম আমরা দিব, ইমিডিয়েটলি আমরা দিব না। ওকে। আর কারণের পরে আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার রিলিফ। শেষ পর্যন্ত আপনি মানে কি কি রিলিফ চাচ্ছেন। যে সাপোজ শেষ পর্যন্ত তো আপনি একটা কোর্টের কাছ থেকে রিলিফ চাচ্ছেন, যে আপনি আপনার ডিক্লারেশন অফ টাইটেল চাবেন, যে আপনার সত্য ঘোষণা চাচ্ছেন আপনি, কিংবা হচ্ছে আপনি জাল দলিলটা বাতিল করে দিতে চাচ্ছেন। এছাড়া আপনি আরেকটা জিনিস চাইতে পারেন যে মামলার কোনো খরচ চাচ্ছেন কিনা আপনি, যে খরচ দেয়া হোক আমাকে। আর শেষ পর্যন্ত জেনারেলি কোর্টগুলোতে একটা কমন গ্রাউন্ড হয় যে না, ইকুইটির আন্ডারে, ন্যায় বিচারের আন্ডারে যদি কোর্ট আদালতের মর্জি হয়, তাহলে আদালত যেন অন্য কোনো একটা রেমেডি গ্রান্ট করে। এই জিনিস একটা কমন প্রেয়ার থেকেই যায়, যে জাস্টিস, ইকুইটি অ্যান্ড গুড কনসায়েন্স নির্ধারণের ক্ষেত্রে এই জিনিসটা। ওকে। আরেকটা জিনিস যেটা থাকতে হবে সেটা হচ্ছে ভেরিফিকেশন। প্লেন্টের ক্ষেত্রে শুধু ভেরিফিকেশন দিলেই হয়, আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন দিলে ওইখানে একটা হলফনামা দিতে হয় যে আপনার একটা এফিডেভিট আপনার দিতে হবে। তো এই আমাদের কিন্তু একটা নতুন অ্যামেন্ডমেন্ট আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এফিডেভিট, আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো বর্তমানে প্লেন্টে কি কোনো এফিডেভিট দিতে হবে নাকি দিতে হবে না? দিতে হবে। বর্তমানে প্লেন্টে এফিডেভিট দিতে হবে না এট দ্য ইনিশিয়াল স্টেজ। এটা আপনার দিতে হবে মেইনলি পারেন্টারি হিয়ারিং স্টেজে। যখন আমরা যে এটাকে এভিডেন্স হিসেবে গ্রহণ করতেছি, ওটা মেনলি ওই স্টেজে, কিন্তু শুরুর দিকে আমরা যে জেনারেল প্রসিডিউর আছে ওগুলো ফলো করে দিব। তো এটাকে যখন আমি এভিডেন্স চেকিং যে স্টেজটা থাকবে, তখন আমরা বলবো যে আপনারা এই যে সাক্ষীটা আছেন, এটা হচ্ছে আপনি এইভাবে এফিডেভিট থ্রুতে দেন। শুরুতে জাস্ট এখন আপনার ভেরিফিকেশন দিলে হচ্ছে। আর আপনি যদি কোনো ইনজাংশন কিংবা অন্যান্য অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে আপনার ওই এফিডেভিট আপনার দিয়ে দিতে হবে। ওকে। এখন আমি আপনাদের কিছু কমন গ্রাউন্ডস বলে দিব, যে যে জিনিসগুলো জেনারেলি হচ্ছে আপনার প্লেনতে ইউজ হয়, এগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন প্লেনতে কমন কিছু ফিচার কি, যেখানে একটা টাইটেল ক্লেম করা হয়, যে আমার একটা টাইটেল আছে, কিংবা হচ্ছে একটা জালিয়াতি হতে পারে যে না এখানে একটা ফ্রড আছে। তার ছাড়া আরেকটা কি হতে পারে, যে আমার একটা ডিসপোজিশন আছে, যে আমাকে আমার জায়গা থেকে অবৈধভাবে মানে দখল করা, মানে অবভিয়াসলি করা হয়েছে, যে ডিসপোজ করা হয়েছে। তো এই যে কমন যে গ্রাউন্ডস গুলো আছে, কিংবা দলিল বাতিল করা হয়েছে, এই যে মানে যে জিনিসগুলো আছে, যে এই জিনিসগুলো আপনি মেইনলি প্লেন হচ্ছে ক্লেম করবেন। তো আহ, এই পর্যন্ত আমরা হচ্ছে প্লেন পড়লাম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট। আপনি রিটেন স্টেটমেন্ট গুলো কিভাবে ড্রাফট করতে পারেন। তো রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে রিটেন স্টেটমেন্টের কোর্ট আদালতে কি হয় এটা জানেন? মানে এটাকে কি নামে, মানে একদম সংক্ষিপ্ত একটা রূপে বলে কি এটাকে? ডব্লিউএস। ডাব্লিউএস।
অবভিয়াসলি জাস্ট ইনিশিয়াল লেটার গুলো নিয়ে আপনার হচ্ছে একটা অ্যাক্রোনিম তৈরি করতেছেন ডাব্লিউএস। ইভেন ওই যে ডাব্লিউএস রিটেন স্টেটমেন্ট যে ডেট পড়ে ওটার জন্য যে ডাব্লিউএস টাই দেখে যে ডাব্লিউএস এর ডেট পড়ছে, ওই ওই পক্ষ হচ্ছে রিটেন স্টেটমেন্ট দাখিল করবে। তো এই ক্ষেত্রে আমরা তো কমন যে ফিচার্স গুলা শুরুতে পড়ে আসছিলাম, কোড মানে যে অন্যান্য যে ইনিশিয়াল ব্যাপারগুলা, বাট এছাড়া এক্সট্রা যে কি জিনিসগুলো থাকবে রিটেন স্টেটমেন্টে। তো আমরা রিটেন স্টেটমেন্ট পড়ি অর্ডার 8-এ। তো এখানে কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, দুই ভাবে বলি, একটা হচ্ছে স্পেসিফিক ডিনায়াল আর একটা হচ্ছে ইভেসিভ ডিনায়াল। তো একটা ইভেসিভ ডিনায়ালটা কি কেউ এক্সপ্লেন করতে পারবেন আমাকে? যে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছেন, আপনি এমন ভাবে ল্যাঙ্গুয়েজটা ফ্রেম করতেছেন যেটা ভেইগ, অস্পষ্ট ভাবে আপনি দুর্বোধ্য ভাবে বলতেছেন, যেটা আপনি কোনটুকু স্বীকার করতেছেন কোনটুকু অস্বীকার করতেছেন এটা বোঝা যাচ্ছে না। এটা তো আপনার যেটা হবে যে আপনি একটা সুনির্দিষ্টভাবে আপনি কোনো অভিযোগ অস্বীকার করবেন, এটাকে সুনির্দিষ্টভাবে করতে হবে। তো আমাদের কোর্টে জেনারেলি একটা প্র্যাকটিস আছে যে প্লেইন্টের একদম সব লাইন বাই লাইন তুলে আহ ওটাকে অস্বীকার করে দেয়, বাট এটা কিন্তু প্রপার কোনো মেথড না। মেনলি এমন হয় যে আরেকজনের একদম ইস্টাবলিশড আইডেন্টিটি অস্বীকার করে ফেলতেছে। এটা না, আপনি যেগুলো কি ফ্যাক্টস যেগুলো মেইনলি আপনার মামলার দাবির সাথে সংশ্লিষ্ট, ওই জিনিসগুলো আপনারা হচ্ছে একদম ডিনাইল করবেন রিটেন স্টেটমেন্টে। যেমন সাপোজ আরেকজনের মামলা যদি তামাদি দ্বারা বাড়িতে হয়, তো আপনি বললেন যে রিটেন আরেকজনের প্লেইন্টিফের যে মামলাটা এটা হচ্ছে তামাদি দ্বারা পারিত। এখন তামাদি দ্বারা বারিত হইলে যেটা হয় কি, যে তামাদির ইস্যুটা মানে মামলা কোর্ট যখন একটা ইস্যু ফ্রেম করে, তো এটার ইস্যুটা হচ্ছে ফার্স্ট হয় whether the suit is barred by law, লিমিটেশন। লিমিটেশন যদি বার্ড হয়ে যায়, যে তাহলে কি হবে, তার মামলার আর এখানে ডিসকাস করার দরকার নাই। বাট প্র্যাকটিক্যালি এটা ডিসকাস করে কোর্ট, কারণ রেয়ারলি এই তামাদির কারণে মামলাগুলো বাদ হয়। কিন্তু এটাই কিন্তু একদম মানে শুরুতে, তো আমরা একটা মামলাতে শুরুতে যদি ডিসপোজাল করে দিতে চাই, এখানে দুইটা জিনিস আছে। যে একটা হচ্ছে অর্ডার 15-এ, অর্ডার 15-এ কিভাবে হতে পারে শুরুতে একদম ফার্স্ট হেয়ারিং এই মানে কিংবা ফার্স্ট ডেতেই ডিসপোজাল হয়ে যেতে পারে, কেউ বলবেন? কোনো কজ অফ অ্যাকশন যদি না থাকে। এটাই, দেয়ার আর নো ইস্যুস বিটুইন দ্য পার্টিস, পার্টিসের মাঝে কোনো ইস্যুই নাই, তাহলে আমরা কি নিয়ে ডিল করব? আর আরেকটা জিনিস যেটা হয় যে তামাদি, যে সুদ যদি তামাদি দেওয়া বাড়িতে হয়, তো এই যে জিনিসগুলো আপনারা ডিনাই করবেন এটা একদম খুব স্পেসিফিকলি আপনাদের ডিনাই করতে হবে। আর ওকে, আবার আরেকটা জিনিস আপনি অবজেক্ট করতে পারেন যে কোনো নেসেসারি কিংবা হচ্ছে যদি কোনো প্রপার পার্টিস থাকে, যে যারা প্রয়োজনীয় কোনো পক্ষ মামলায়, যে তাদের ছাড়া হচ্ছে মামলাটা প্রপারলি আপনারা হচ্ছে ডিসপোজাল করতে পারবেন না, এই জিনিসগুলো আপনারা মেনশন করতে পারেন যে না, একে অ্যাড করা হোক। আর এই জিনিসগুলো ডিনায়াল করার পরে আহ, যিনি মামলার বিবাদী আছেন উনি এইভাবে মামলাটা আগান যে তারপরে প্রকৃত ঘটনা হচ্ছে এই, দেন উনি হচ্ছে উনার যে ভিউটা আছে যে উনি কিভাবে এই জিনিসগুলা ক্লেম করলো, উনার কিভাবে মালিকানা আছে, কিংবা বাড়ির যে দাবিগুলো এটা কিভাবে সত্য না, এই জিনিসগুলো ওখানে বলে দেয়। তো সে অনেক সময় আছে যে একটা খারিজের প্রার্থনাও করতে পারে যে না, প্লেন খারিজ করে দেওয়া হোক আর আমাকে একটা খরচ দেওয়া হোক। এইখানেও কিন্তু শেষ পর্যন্ত আপনার একটা ভেরিফিকেশন দিতে হবে যে সত্যায়ন যেটা আছে ওই ওই জিনিসটা আপনার দিতে হবে। আচ্ছা, তো এইখানেও আপনাদের আমি কিছু কমন গ্রাউন্ডস বলে দিই যে রিটেন স্টেটমেন্টে কি কি কমন গ্রাউন্ডস গুলা নর্মালি বাদী নেয়। তো ফার্স্ট যেটা নেয় সেটা হচ্ছে মামলার অগ্রহণযোগ্যতা, যে মামলাটা বার্ড হয়ে যাবে সামহাও, এটা নট মেনটেনেবল। যে মেনটেনেবিলিটি যে ইস্যু আছে, যেমন আমরা রিট পিটিশনের ক্ষেত্রে বলি না যে মেনটেনেবিলিটি, যে আসলে মেনটেনেবল যদি না হয় তাহলে বাকি ইস্যুস গুলা ইরেলেভেন্ট। তামাদির আরেকটা ইস্যু হতে পারে যে লিমিটেশন, যেটা দেখবো যে আসলে মামলাটা সময়ের পরে করা হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু বাদী আবার স্টপেল মানে কাইন্ড অফ আপনার তামাদি মওকুফের একটা আবেদন সহই দিতে পারে, তো ওই ক্ষেত্রেও এটা হতে পারে। কিংবা এমন হতে পারে যে আপনি আপনার যে আছে বলবেন যে আরেক পক্ষের কাছে প্রমাণের অভাব, এই ধরনের কিছু কমন গ্রাউন্ডস আপনার দেওয়া হয় আপনার পক্ষে, আপনার যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো আপনারা মেনশন করবেন। তো এই পর্যন্ত হচ্ছে আমরা পড়লাম রিটেন স্টেটমেন্ট। দেন আমরা হচ্ছি টেম্পোরারি ইনজাংশন পড়বো। টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে কোথায় কোথায় বলা আছে কেউ বলবেন? সিপিসি অর্ডার 39 আছে, আর হচ্ছে এসআর এ সংজ্ঞা দেওয়া আছে 52-তে ধারা। আচ্ছা, আর স্পেসিফিক সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে।
তো সাবস্ট্যান্টিভ লটা তো ওইটাই। তো এই ক্ষেত্রে আপনার যে মেইন যে গ্রাউন্ডস গুলা, এই তিনটা যে বান্ডেল অফ ফ্যাক্টস বলে, ওটাকে একদম বেস বলা হয়, ওই জিনিসগুলো মেনশন রাখবেন। তো শুরুর যে যে জিনিসগুলো, ওগুলো সেম, আদালতের নাম, পক্ষের নাম কিংবা তো এই ক্ষেত্রে আপনি যেভাবে শুরু করবেন, যে আপনি বিষয়বস্তুটা উল্লেখ করে নেবেন, যে আপনি আহ, কোন বিষয়বস্তু চাচ্ছেন, যে আপনি নিষেধাজ্ঞার উদ্দেশ্যে এই মামলাটা করতেছেন। দেন আপনি যখন আপনার ফ্যাক্টস গুলো মেনশন করবেন, এই পার্টটা হচ্ছে নিষেধাজ্ঞার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে আপনি বলবেন যে আপনার প্রাইমা ফেসি একটা কেস আছে, আপনার পক্ষে প্রাইমা ফেসি কেস আছে, যে আপনার উইন করার, তো আলটিমেটলি আপনি, এটা একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অর ইনকনভেনিয়েন্স, এটা। তো এটাকে এটাকে আরেকটা নাম আছে, সেটাকে বলে কম্পারেটিভ মিসচিফ। যে কার হচ্ছে আপনার বেশি ক্ষতি হবে, কার মানে গ্রাউন্ড না করলে, এই ব্যাপারটা আপনারা মেনশন করবেন। আর আরেকটা জিনিস কি বলেন তো কেউ, থার্ড গ্রাউন্ড যেটা বলি ইম্পর্টেন্ট, ইররিপেয়ারেবল ইরেপারেবল লস, যে না আমার একটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাবে। এছাড়াও লস। কিছু আছে, আপনারা যখন জাস্টিস হামিদুল হক স্যারের বইতে পড়বেন, ওখানে দেখবেন যে না, এখানে আরো কিছু হচ্ছে আপনার এই গ্রাউন্ডস মেনশন আছে, যখন ওই জিনিসগুলোকে শো করতে যায়। তো আপনাদের এখানে আমি অ্যাডভাইস, জাস্ট সাবস্টেন্টিভ লর ক্ষেত্রে একটা অ্যাডভাইস দিয়ে দিতে পারি, যে যদিও ড্রাফটিং এর ক্লাস, যে অনেকে শুধু ইনজাংশন আসলে শুধু এই তিনটা গ্রাউন্ডস লিখে থেমে যায়। তারপরেও আপনার ওইখানে আরো একটা দুইটা গ্রাউন্ড, যেটা জাস্টিস হামিদুল হক স্যারের ওইখানে দেওয়া আছে, ওই জিনিসগুলো আপনারা দিয়ে দিবেন। আহ, এইটা আপনার মানে ওইখানে সাবস্টেন্টিভ পার্টে এই জিনিসগুলোকে আপনাকে ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে, যে না সবাই জাস্ট তিনটা দিয়েই লিখে থেমে গেছে, আপনি আরো একটা এক্সট্রা লিখছেন। এটাই আপনাকে মানে আপনার খাতাকে একটু ডিফারেন্সিয়েট করে দিবে। আচ্ছা। তো আচ্ছা, এর আগে আমরা যেটা প্লেন্টের ক্ষেত্রে কিছু বেসিক বলছিলাম না, যে তফসিল যে ব্যাপারগুলো আছে, শিডিউল, এই জিনিসগুলো তো অবভিয়াসলি থাকতে হবে, এটা প্লেন্টের ক্ষেত্রে থাকতে হবে। তো এখানে আপনার রিলিফ ক্লেম গুলা কি হবে? তো তখন আপনি একটা কারণ দর্শানোর একটা নোটিশ দিতে পারবেন, চাইতে পারেন। তারপর হচ্ছে আপনি কোন স্টেজ পর্যন্ত আপনি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন, এইটা। তো সাপোজ এই ক্ষেত্রে আবার কারণ দর্শানোর নোটিশটা কি সব ক্ষেত্রে দেওয়া ইম্পর্টেন্ট, বলেন তো? যে নোটিশ দেওয়াটা ইম্পর্টেন্ট নাকি ইনজাংশনের ক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে সরকারের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় তাহলে তো অবশ্যই নোটিশ দিতে হবে। নোটিশ কাইন্ড অফ আপনি সব ক্ষেত্রে দিতে পারেন, দিতে হবে আপনার। জাস্ট আমাদের মেইন কনসিডারেশনটা হচ্ছে অ্যাড ইন্টারিম। অন্যান্য ক্ষেত্রে তো আপনি নোটিশ জারির মাধ্যমে দিচ্ছেন, তো অ্যাড ইন্টারিম যে ইনজাংশনটা আছে, যে অন্তর্বর্তীকালীন একদম শুনানির পূর্বেই যে ইনজাংশনটা দেওয়া হয়, ওইটার ক্ষেত্রে হচ্ছে মেইনলি এই জিনিসটা ইম্পর্টেন্ট। যে জেনারেলি অন্য প্রাইভেট পার্সনদের ক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু সরকারের ক্ষেত্রে যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক অন্যান্য ধরনের পাবলিক কোন ওয়ার্ক হার্ম হয়, তখন হচ্ছে নোটিশ না জারি মানে করে দেওয়া যাবে না। তো এটাই যে, কিন্তু তারপরেও একটা মানে 7 দিনের বেশি নয়, এরকম একটা টাইম আপনি নির্ধারণ করে একটা কিন্তু শুনানির আয়োজন করতেই হবে। তো অ্যাড ইন্টারিম ইনজাংশনটা আপনার স্টে থাকবে জাস্ট হচ্ছে হিয়ারিং এর ফাইনালাইজড হওয়ার আগ পর্যন্ত। ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে বলেন তো, আমি একটা এক্সট্রা প্লেন্ট পড়ানোর সময় বলেছিলাম, এই ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস লাগবে, যেটা প্লেন্টের সময় লাগতো না, কি বলেন তো কেউ? বিষয়। এফিডেভিট। এফিডেভিট। এইটাই, এফিডেভিটটা আপনার 100% এর ক্ষেত্রে দিতে হবে, আহ, এটার ক্ষেত্রে অবভিয়াস। আচ্ছা, যেমন আপনাদের আমি একটু আগে বলছিলাম যে এক্সট্রা কি গ্রাউন্ড হতে পারে, তো তিনটা গ্রাউন্ডের বাইরে আপনি বলবেন যেটা আমার জরুরি প্রয়োজন, কিংবা আমার একটা বৈধ অধিকার আছে। আরো ইভেন একটা মামলা এমনও আছে হামিদুল হক স্যারের বইতে, দেখবেন যে ওখানে বলা আছে আত্মিক সম্পর্ক, যে আহ, ওইটাও একটা মানে রিলিফ মানে ক্লেম করার গ্রাউন্ড হতে পারে। যে সাপোজ একটা কৃষকের ফসল কেটে নিয়ে গেলে দেখা গেছে যে তার এটা হার্ম হবে, তার ফসলের সাথে তার একটা আত্মিক সম্পর্ক আছে, এই জিনিসটা এবার ভাইভাতে খুব একটা কমন কোয়েশ্চেন ছিল, স্যাররা একদম করেছেন। সরি, এটা আমি যদিও বার কাউন্সিলের, আমি বিজিএস এরটা বলে ফেলাম, বিজিএস এটা একটা খুব কমন কোয়েশ্চেন ছিল, যে এই ধরনের সিনারিওতে আসলে কি রেমেডি ক্লেম করবে। ওকে। আচ্ছা, হলফনামার ব্যাপারে আমি কিছু বলে দিই। এফিডেভিটের ফরম্যাটটা কি হবে, আপনারা যে কোনো একটা স্ট্যান্ডার্ড এফিডেভিট আপনার খাতায়, আপনি যে আহ, বাংলা কিংবা ইংলিশ যে মেথডে পরীক্ষা দিতে চাবেন, ওইখানে আপনি একটা পেজের মধ্যে লিখে রাখবেন। একটা এটা একটা একটা সেপারেট পেজে শুরু করবেন, নতুন একটা পেজে এই জিনিসটা লিখবেন পরীক্ষার হলেও, যে এখানে কি কি থাকবে। যে প্রথমে আপনার যে শপথকারী যে যিনি থাকেন, তো শপথকারীর হচ্ছে যে বিবরণগুলো আছে, নাম, পিতার নাম, তারপরে হচ্ছে আপনার ধর্ম, পেশা, জাতীয়তা, এই জিনিসগুলো থাকতে হয়। যেমন বলতে পারেন যে আমি মোহাম্মদ রবিন, পিতা অমুক,
একটা নির্দিষ্ট নাম দিবেন, তারপরে কোথায় থাকতেছি, তার বয়স এতদিন, মুসলিম, ব্যবসায়ী, এই ধরনের যে ফরম্যাটটা আছে এটা দিবেন। দেন আরেকটা জিনিস যেটা আছে যে আপনার আসলে একটা যোগ্যতা আছে এটা দেওয়ার জন্য, এই জিনিসটা আপনি মেনশন করবেন যে না, যে আপনি মামলার বিষয় সম্পর্কে ওকে বহাল আছেন, যে আপনি জানেন ব্যাপারগুলা, এই জন্য আপনি বলতেছেন। আর শেষ পর্যন্ত আরেকটা জিনিস যেটা দিতে হয় সেটা হচ্ছে সত্যতা, যে আপনি আপনার যে আহ, বিশ্বাস মতে এই জিনিসগুলা সত্য, এটা আপনি দিবেন। আর সর্বশেষ হচ্ছে আপনি স্বাক্ষর, মানে সাইন আর ডেট, এই দুটা জিনিস আপনি দিবেন। তো এফিডেভিটের একটা মানে যে ফরম্যাট আছে, এই জিনিসটা কিন্তু আপনারা মাস্ট ওইখানে আপনি মেনশন এটা আগে থেকে রেডি করে রাখবেন। ফরম্যাট যেগুলো আছে এগুলো আপনি দরকার হলে 10 পেজের একটা ওই ফোর সাইজের শিট গুলো আছে ওগুলো নিবেন, ওখানে লিখে রাখবেন। তো পরীক্ষার আগের দিন জানি আপনার এই ফরম্যাট গুলো না করতে হয়, কারণ লাস্ট মুহূর্তে দেখবেন যে আপনার এই সাবস্টেন্টিভ যে ল গুলো পড়ার ওটার প্রেশারই অনেক, আপনি তখন আর ফরম্যাট রেডি করতে পারতেছেন না। তো এই জন্য এই জিনিসগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। ওকে, তাহলে আমরা ওয়ার ডান উইথ দ্য সিভিল পার্ট। নাও উইল মুভ অন টু দ্য ক্রিমিনাল পার্ট, যে ক্রিমিনালে আসলে কোন ধরনের ড্রাফটিং গুলা হয়। তো আপনারা যদি সিভিল পার্টে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। একটা বিষয় বলছিলেন যে প্লেনটা যখন চাওয়া হবে রেমেডি, তখন বলা হবে যে এনি আদার ইকুইটেবল অথবা গুড কনসিয়েন্সে অন্য কোনো রেমেডি যদি কোর্ট করে, তো সেই ক্ষেত্রে যদি সেটা নাও বলা হয়, তাহলে কি কোর্ট অ্যাজ জাস্টিস অফ পিস দিতে পারে না এই রেমেডিটা মনে হইলে? আসলে কোর্টের পাওয়ার খুব একটা লিমিটেশন নাই, কারণ আলটিমেটলি কোর্টের ইকুইটেবল যে পাওয়ারটা আছে, ইনহারেন্ট পাওয়ারটা আছে, এটা তো লিমিটেড না। কোর্ট ইনহারেন্ট পাওয়ার এক্সারসাইজ করে কোনো রেমেডি দিতে পারে, বিশেষ করে সিভিল কোর্ট। তো আমরা তো যে ইনহারেন্ট পাওয়ারটা পড়ি এটা তো সিভিল কোডের আছে, ক্রিমিনাল কোডের হয়তো বা না বললেও আছে, বাট এক্সপ্লিসিটলি 561 এটা তো শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের সিআরপিসি তে। সিপিসি তে কিন্তু 151 যে কোনো কোর্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো কোর্ট চাইলে ইনহারেন্ট পাওয়ার এক্সারসাইজ করে কোনো রেমেডি দিতেই পারে, বাট জেনারেল প্রিন্সিপাল যেটা কোর্ট ফলো করে, যে ইফ এনি রেমেডি ইজ নট সাউট বাই দ্য পার্টিস, দেন দ্য কোর্ট জেনারেলি ডাজন্ট গিভ দ্যাট রেমেডি ভলান্টারিলি। তো ইটস বেটার দ্যাট দ্য লয়ার সিক্স ফর দ্যাট রেমেডি। ওকে, থ্যাংক ইউ আমরা ভাইয়া। ক্রিমিনালে যদি চিন্তা করি, তো প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা শুরুতেই আলোচনা করে ফেলেছি যে জেনারেলি ক্রিমিনালে কি মানে কি হয়, যে আপনার ক্রিমিনাল অনেক সময় আছে ড্রাফটিং এর এক্সপ্লিসিট কোনো অংশ না আসলেও যে সিভিলের প্রশ্নের সাথে লেজ লাগানো অবস্থায় থাকে সিভিলের ড্রাফটিং, আর ক্রিমিনালের প্রশ্নের সাথে লেজ লাগানো থাকে হচ্ছে ক্রিমিনালের ড্রাফটিং। তো ওইভাবে আপনার দেখা গেছে আপনার অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা মেইনলি আপনাদের আমি দুইটা পিটিশন ভালো মতো পড়াবো। একটা হচ্ছে আপনার যে কমপ্লেন্ট কেস যেটা আছে ওইটা, আর একটা হচ্ছে বেল অ্যাপ্লিকেশন যেটা আছে এটা, এই দুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় আর কি। তো সিভিলের মতো ক্রিমিনালেও আপনি আদালতের নাম দিয়ে শুরু করবেন। আর এই ক্ষেত্রে একটা জিনিস একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনার সিভিলে হয় আপনার মামলার নাম মেনশন করে দিতে হয়, আর এখানে হচ্ছে লিগ্যাল যে সেকশনটা আছে, যে আইনের ধারা কোন ধারার আন্ডারে হচ্ছে আপনি এই জিনিসটা করতেছেন, এই অপরাধের বিবরণটা দিচ্ছেন, এটা আপনার দিতে হবে। দেন আপনি হচ্ছে যাবেন যে পক্ষগণের ডিটেলস গুলো আছে এগুলো দিবেন। আর এখানে একটা এক্সট্রা জিনিস যেটা হয়, যেটা সিভিলে দিতে হয় না, সেটা হচ্ছে সাক্ষী উইটনেসদের যে বিবরণটা আছে, যে সাক্ষীরা হচ্ছে কোন কোন সাক্ষী আপনি দিচ্ছেন, ওই সাক্ষীর একটা লিস্ট অফ উইটনেস আপনি দিয়ে দিবেন। লিস্ট অফ উইটনেস দেওয়ার পরে লাস্টে একটা জেনারেল কথা লেখা থাকে, যে আদালত যদি মনে হয় কিংবা আরো যদি দরকার হয় তাহলে আরো সাক্ষী প্রোভাইড করা হবে। কিন্তু আপনার কাছে অ্যাট দ্যাট টাইম যতজন সাক্ষী হচ্ছে আপনার উপস্থিত থাকবে ওইটা আপনি মেনশন করে দিবেন। আর এই ক্ষেত্রেও এখন আপনাদের বলি, একটু আগে আমি বললাম না যে সাবস্ট্যান্টিভ লর দরকারটা আসলে কোথায় পড়ে। এটা হচ্ছে ক্রিমিনালে অনেক বেশি সব জায়গায় রিলেভেন্ট, বাট ক্রিমিনালে অনেক ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়। যে আপনি যখন ঘটনার বিবরণটা দিবেন, যেমন আমি আপনাদের একটা জিনিস বলি, আমাদের হাইকোর্ট ডিভিশন কিংবা সুপ্রিম কোর্টে যখন 561 তে কোনো মামলা কোয়াশমেন্টের জন্য যায়, ওনারা অনেক ক্ষেত্রে কোয়াশমেন্টটা এই গ্রাউন্ডে করেন যে যে দ্য ফ্যাক্টস ডাজ নট কনস্টিটিউট এনি অফেন্স, যে যে ডকুমেন্টস আছে, যে চার্জটা আনা আছে, এটা কোনো অপরাধী হচ্ছে না। তাহলে আমি শুধু শুধু কেন হচ্ছে মানে তাকে প্রসিকিউট করব। যেমন লাস্ট বিজেএস পরীক্ষায় একটা প্রবলেম আসছে এরকম, যে ওখানে একটা সিভিল ট্রানজাকশন হয়েছে পার্টিদের মাঝখানে। তো ওই 406/420 এই ধারায় একটা মামলা করা হয়েছে।
এক্সেপশনাল ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্রিমিনাল লায়াবিলিটি হতে পারে যদি চিটিং এর ইন্টেনশন শুরু থেকে থাকে। কিন্তু জেনারেলি যে লোন যে ট্রানজাকশন গুলো আছে এগুলো হচ্ছে সিভিল ইন নেচার, যে না এটা লোন, আপনি সিভিল প্রসেসে আপনি এটা মানি সুট করেন ওইভাবে আদায় করেন। তো ঘটনার বিবরণটা যদি আপনি এমন ভাবে বলেন, যে আপনি এমন ভাবে বলছেন যে দ্য ফ্যাক্টস ডাজ নট কনস্টিটিউট এনি অফেন্স, ঘটনা যা দিচ্ছেন মনে হচ্ছে তাহলে কোনো অফেন্সই করেন, আপনি কিসের কমপ্লেন আসতেছেন? তো এজন্য আপনার যে অফেন্সের যে এলিমেন্টস গুলো আছে, যে এই জিনিসগুলো আপনি যেমন আপনি থেফট যখন করবেন, তো থেফটস এর যে পাঁচটা হচ্ছে আপনার এলিমেন্টস আছে, আপনি মাস্ট করবেন যে মুভ করা হয়েছে, মুভেবল প্রপার্টি, ইন্টেনশনটা কিরকম ছিল, এটা টেম্পোরারি হইতে পারে, নিজের প্রপার্টি চুরি করতে পারে। এই ধরনের যে এলিমেন্টস গুলো আছে আপনি ফ্যাক্টস এর মধ্যে ইমপ্লাইডলি এই জিনিসগুলো মেনশন করে দিবেন, যে অপরাধের যে ইয়ে আছে এটা একটা। আবার আরেকটা জিনিস হইতে পারে যে অনেক সময় আপনি অপরাধ যা বলছেন সেখানে হচ্ছে আপনার অপরাধ ঠিকই হয়েছে, কিন্তু আপনি অফেন্ডারকে কিভাবে কানেক্ট করতেছেন এই জিনিসটা আপনার ক্লিয়ার না, যে হাউ ডাজ দ্য অফেন্ডার, মানে হাউ, মানে হোয়াট রোল দ্য অফেন্ডার হ্যাড প্লেড ইন দ্য অফেন্স। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তো অনেক সময় যে বেইল অ্যাপ্লিকেশন গুলা উপরের কোর্ট গুলাতে জেনারেলি চায়, সেক্ষেত্রে কিন্তু কমনলি এই গ্রাউন্ডটা শেয়ার করা হয়, যে আমার মক্কেল হচ্ছে ওনার তো কোনো রোলই ছিল না, ওনার নামই মেনশন ছিল না দেখা গেছে চার্জশিট গুলাতে, কিংবা ওনার কি রোল ছিল আহ, এই রোল গুলা মেনশন করা হয় নাই, ওনার এগেনস্ট স্পেসিফিক কোনো হচ্ছে অ্যালিগেশন নাই, যেটার কারণে ওনাকে কোনো লায়াবিলিটি দেওয়া যেতে পারে। এই জিনিসটা ক্রিমিনাল অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনারা ট্রাই করবেন যে যে ফ্যাক্টসটা দেওয়া থাকবে কিংবা যে ধারার অফেন্স গুলো বলতেছে, আপনি হয়তো বা ডাইরেক্ট কেস ল দিয়ে জাস্টিফাই করতেছেন না, বাট আপনি ফ্যাক্টস আর লর যে এসেনশিয়ালস গুলো আছে এগুলোকে আপনি কানেক্ট করে দিচ্ছেন। ওকে, দেন আপনি কি কি রেমেডি সিক করতেছেন ওই জিনিসগুলো আপনি দিবেন। ওকে। আচ্ছা, কমপ্লেন্টের ক্ষেত্রে একটা কমন গ্রাউন্ডস নেওয়া হয়। সাপোজ এমন একটা মামলা যেটা থানাতেও করা যেত, কোর্টেও করা যেত, তখন যদি আপনি কোর্টে যা করেন তখন আপনার একটা কমন গ্রাউন্ড শো করতে হবে। কেউ বলতে পারবেন ওই গ্রাউন্ডসটা কি? জবানবন্দি দেয়। হ্যাঁ, জবানবন্দি নেবে। এটা একটা কমন গ্রাউন্ডস আছে, আপনি কেন কোর্টে আসলেন, মানে থানায় না গিয়ে। তো এই জিনিসটা আপনার শুরুতে জাস্টিফাই স্বচ্ছতা। করে নিতে হয়, যে আমার হচ্ছে মানে থানায় না দেওয়ার কারণটা কি, যে আমি চেষ্টা করেছিলাম আমার মামলাটা নেওয়া হয় নাই, এই ধরনের একটা ফ্যাক্টস মেনশন করতে হয়, যে পুলিশ একটা যে এফআইআর গ্রহণে একটা নিষ্ক্রিয়তা শো করেছে। তো এই জিনিসগুলো যদি আপনার একটু বলে নিতে হবে আর কি। এটাও অ্যাবসলিউট রুল না, বাট এফআইআর কেসগুলোতে আপনি যদি কোর্টে যান কমপ্লেন্ট করতে তখন এই জিনিসগুলো আপনি দিবেন, যে আমরা এটা ট্রাই করেছি। ওকে। ভাইয়া, স্বচ্ছতা বা আস্থা পাওয়া যাচ্ছে না, সে বা হেল্প করছে না পুলিশ, বা মনে এটাই হচ্ছে যে যে পুলিশ পুলিশ এই জিনিস। তার প্রপার রোলটা প্লে করতেছে না। আচ্ছা, তো জামিন আবেদন কোন সেকশনে হয় আমাদের বার কাউন্সিলের সিলেবাস অনুযায়ী? সিআরপিসি 496, ARPC? 497, আচ্ছা, 98, 498। অ্যান্টিসিপেটরি বিলটা কোন সেকশন হয় কেউ বলতে পারবেন? 498। 498। ওকে। তো জামিনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার অবভিয়াসলি বেলেবল নন বেলেবলের ক্ষেত্রে কিছুটা আপনার ডিফারেন্ট হবে, বাট আপনি যখন আবেদন করবেন ওইভাবে আদালতের নাম, তারপরে আইনি ধারা কিংবা পক্ষগণের যে বিবরণ আছে ওগুলো আপনি মাস্ট দিবেন। এই ক্ষেত্রে শিওয়েত যে লেখাটা থাকবে ওই অংশে আপনার একটা জিনিস জাস্টিফাই করতে হবে, যে হোয়াই দ্য গ্রান্ট অফ বেল উইল বি জাস্টিফাইড আন্ডার দ্য সার্কামস্টেন্সেস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য কেস। ওই ক্ষেত্রে আপনি একটা পটভূমি দিবেন যে আসলে ফ্যাক্টস এরকম। তো এই ক্ষেত্রে বার্ডেনটা এমন না যে আপনি একদম নির্দোষ প্রমাণ করে নেবেন, নির্দোষ প্রমাণ আপনি ট্রায়ালের পরেই করবেন, বাট আপনি জাস্ট প্রবাবিলিটিটা এখানে শো করতে চাচ্ছেন, যে না, যে আপনার যে ক্লায়েন্ট আছে উনি খুবই সৎ ব্যক্তি, একদম আইন মান্য করে চলেন, ওনার পূর্ব কোনো হচ্ছে রেকর্ড নাই। তো আমরা যে বেল দেওয়ার ক্ষেত্রে যে গ্রাউন্ডস গুলা পড়ি, তো বেল দেওয়ার ক্ষেত্রে যে গ্রাউন্ডস গুলা এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো আমি হয়তোবা আজকে সেশন শেষ হলে ট্রাই করতে পারি, আমার কাছে বেলের কিছু কমন গ্রাউন্ডস নোট করা ছিল, যে বেলের গ্রাউন্ডস গুলো আমরা পড়ি না, যে আসলে বেল গুলো কখন দেওয়া যায়, যে না তার পলায়ন করার কোনো চান্স নাই, কিংবা উনি হচ্ছে এভিডেন্সের সাথে ইন্টারফেয়ার করবেন না, কিংবা সাক্ষীদের প্রতি উনি কোনো হুমকি তৈরি করতেছেন না। তো এই যে এই মানে পটভূমিগুলো আপনি দিয়ে দিবেন, কিংবা তার পালানোর কোনো হচ্ছে সুযোগ নাই। এটা করে
দেন লাস্ট পর্যন্ত আপনি হচ্ছে আপনার যে প্রার্থনা রেমেডিটা আছে, আপনি আপনার রেমেডিটা পার্সু করবেন। তো এই ওভারঅল আশা করি যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারতেছেন যে আসলে বেইলের যে কোনো একটা আবেদন করব, আমরা ব্যাপারগুলোকে কিভাবে আবেদন মানে করতে পারি। ওকে, তাহলে উই আর ডান উইথ দ্য ক্রিমিনাল সেকশনস। নাও উইল মুভ অন টু দ্য বার কাউন্সিল। যে প্রফেশনাল মিসকন্ডাক্টের যে কমপ্লেনটা আছে, এটা কিন্তু একদম সার্টেন, এটা প্রত্যেকবারই আসে, এটা মিস করার কোনো সুযোগ নাই। তো ড্রাফটিং দেখা গেছে যে গতবার অনেক বেশি আসছে, দেয়ার যে চান্স এবার কম আসলেও আসতে পারে, আবার আরো বেশিও আসতে পারে। বাট যে যে চিঠিটা, এটা মেইনলি একদম চিঠির ফরম্যাট অনেকটাই। তো এই ক্ষেত্রে আপনার চিঠিটা লিখতে হয় কার বরাবর বলেন তো, প্রাপকটাকে? সচিব বার কাউন্সিলের। বার কাউন্সিলের যে সচিব আছেন ওনার বরাবর হচ্ছে আপনার জিনিসটা লিখবেন। তারপরে আপনারা যে চিঠি যেভাবে লেখেন, যে বিষয়গুলা কি, বিষয়গুলা লিখলেন, যে আপনি হচ্ছে এইভাবে অভিযোগের একটা দিচ্ছেন। তো অভিযোগের ক্ষেত্রে দেন ওই যে প্লেন্টের মতো আপনি যে ফ্যাক্টস গুলা লিখলেন, আপনি ওই এই গ্রাউন্ডস গুলা লিখবেন যে আপনার আইনজীবীর যে এগেনস্টে উনি আসলে এটিকেট যে এটা আছে 4 ধরনের, ওই ওই উনি কোনটা আসলে ভায়োলেট করছেন। এছাড়া হচ্ছে উনি মানে ঘটনার যে অন্যান্য বিস্তারিত বিবরণ যে আছে ওটা আপনি দিলেন। দেওয়ার ক্ষেত্রে আপনি একটু একদম স্পেসিফিক রুলটাও মেনশন করে দিতে পারবেন। যেমন অনেক আইনজীবী আছেন যারা খুবই কি বলবো, যে ক্যানন্সের বাইরে যে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়তো বা করেন, এরকম থাকতে পারে। কিংবা যে প্রফেশনাল যে একটা মান সম্মান যে বজায় রাখার ব্যাপারটা, এই জন্যই তো আপনি এই চিঠিটা লিখতেছেন। এই জিনিসটা লিখলেন যে ঘটনাটা কি, ঘটনার প্রভাবটা কি, এই জিনিসগুলো আপনি ডিসকাস করবেন। শেষ পর্যন্ত আপনি ডিসকাস করবেন যে বার কাউন্সিল যে অর্ডারটা আছে ওইটার আর্টিকেল 33 অনুযায়ী আপনি একটা তদন্ত চান। তারপরে তদন্ত শেষে ওনার এটা হচ্ছে আপনি শাস্তি চান। এক্ষেত্রে আপনার আরেকটা জিনিস করতে হবে, আপনি যে ফ্যাক্টস গুলো বললেন ওটা আপনার এফিডেভিটের থ্রুতে আর বলে দিতে হবে। এফিডেভিটে যে আপনি বলবেন যে আসলে কোন কোন গ্রাউন্ডে কি কি জিনিসগুলো আপনি চাচ্ছেন। তো আই হোপ এটা ক্লিয়ার যে এখানে বার কাউন্সিল অর্ডারে আপনি মেইনলি দুইটা জিনিস করবেন, যে তার মানে দুইটা জিনিস এখানে খুব ইসেনশিয়াল, যে তার আচরণটা কিভাবে হচ্ছে অনৈতিক কিংবা ক্যানন্সের এগেনস্টে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আপনি কোন বিধিটা লঙ্ঘন করতেছে এটা লিখবেন। আর আপনি তদন্ত সাপেক্ষে কোন ধরনের প্রতিকার প্রার্থনা করতেছেন। তো এই যে এই জিনিসগুলো যদি আপনারা লিখেন, আশা করি আপনারা বার কাউন্সিল ড্রাফটিং পরীক্ষায় খুবই ভালো করবেন। তো আমি এখন আপনার কাছে কিছু কোশ্চেন নিব, আপনার যদি যে কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আরেকজন ভাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে ডিসকাস করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন কমেন্ট বক্সে যে আমাদের ফাউন্ডেশন ব্যাচে মানে কি হচ্ছে। তো ফাউন্ডেশন ব্যাচটা আমরা 5 তারিখ থেকে শুরু করতেছি। 5 তারিখে হচ্ছে প্রিয়াম্বলের উপর একটা ক্লাস দিয়ে এটা শুরু হবে। তো এই ক্লাসটা ফ্রি, আপনারা ক্লাসটা করে যাচাই করে নিতে পারেন যে আসলে কোয়ালিটিটা কিরকম হবে। এছাড়া আমাদের লেক্স ডাইজেস্টের যে পেজ আছে, আগের যে ভিডিও আছে ওইখানে দেখলেও আপনারা দেখতে পারবেন যে আমাদের আসলে কোয়ালিটিটা কেমন, আমরা কিভাবে ক্লাস নেই, কিভাবে ব্যাপারগুলোকে প্রোভাইড করি। তো আর বিস্তারিত যদি আপনারা জানতে চান, আমাকে কিংবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কোনো একজনকে আপনারা নক দিতে পারেন যে অন্যান্য যে জিনিসগুলো কিভাবে থাকবে, ক্লাসগুলো আমরা কিভাবে হচ্ছে ই করব। তো আমরা চেষ্টা করছি যে একদম সর্বোচ্চ সংখ্যক ক্লাস দিতে যে কোনো সাবজেক্টের। তো এটা কম বেশি হতে পারে, আমরা একদম ফিক্সড নিব এরকম না, আমরা ট্রাই করব যে কোনো সাবজেক্ট একদম সম্পূর্ণভাবে শেষ করে দিতে। ওকে, আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। এছাড়াও আমাদের মাঝখানে বৈশাখী কর্মকার আপু আছেন, উনি গত বিজেএস পরীক্ষায় 8ম স্থান অধিকার করেছেন। তো বিজেএস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলেও আপনার করতে পারেন, আপু আছে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ভাইয়া হচ্ছে বিজিএস এ মানে বিজ্ঞান আর ম্যাথে মানে শুধু কি 6 to 10 এই মানে বিজ্ঞান ম্যাথে ফোকাস করলেই হবে কি মানে বাড়তি কোনো কিছু কি পড়া লাগে এরকম? বৈশাখী আপু আছেন, আপনি কি কিছু বলবেন না আমি বলবো? হ্যাঁ রবিন, আমি আছি। আসলে ইরাপু যে কোশ্চেনটা করছে যে 6 to 10 করা লাগবে কিনা এবং এর বাইরে কিছু করা লাগবে কিনা, তো হ্যাঁ। আমার সাজেশন হচ্ছে প্রথমে 6 to 10 করলেই না এনাফ। আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, মোটামুটি 14 বিজিএস এর পরবর্তী কোয়েশ্চেন গুলো আপনি যদি দেখেন যে 6, 7, 8, 9 আপনি হুবহু কমন পাবেন। দু একটা কোয়েশ্চেন ইদানিং হচ্ছে একটু চেঞ্জ হয়, যেমন গতবার মানে আমাদের 17-তে
যেমন একটা কোয়েশ্চেন বোধহয় একটু চেঞ্জ করে দিয়েছিল। তো আমার মনে হয় আগে 6 to 10ই করেন। হ্যাঁ, 6 to 10 করলে আপনি একটা খুব ভালো মার্কস পাওয়ার মতো আপনার একটা প্রিপারেশন হবে। এর বাইরে কিছু করার দরকার নেই। তো এই ক্ষেত্রে গতবার আমি একটা ইউনিক প্যাটার্ন লক্ষ্য করেছিলাম বিজেস রিটেন পরীক্ষায়। ওনারা এত রিসেন্ট প্রশ্ন করেছেন বিজ্ঞানেও, শুধু জিকে তো না, যে ওনারা এমন একটা মাইক্রো আরএনএ একটা কনসেপ্ট ওনারা জিজ্ঞেস করেছিলেন যে মাইক্রো আরএনএটা কি। আমি পরে ভাবলাম যে এই জিনিসটা আসলে আনার মানে এইবার দেওয়ার কারণ কি। তো এটার যে দুইজন যে আবিষ্কারক ছিলেন, এটা আবিষ্কার হয়েছে আরো আগে, 20-30 বছর আগে। কিন্তু গ্যারি রেপকুন আর আরেকজন যিনি আছেন উনি হচ্ছে লাস্ট গত বছর হচ্ছে নোবেল মানে উইনার ছিলেন। তো ওনারা এই জিনিসটা কনসেপ্টের কারণে, যেটা রোলটা কি হিউম্যান বডিতে, এটার জন্য হচ্ছে ওনারা করেছিলেন, যে আবিষ্কার করেছিলেন। এই জন্য কিন্তু এই জিনিসটা আসছে। তো বিজ্ঞানেও দেখতেছেন যে অনেক সাম্প্রতিক আসে। তো আপনাদের কাছে আমার একটা অ্যাডভাইস থাকবে যে লাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স তো আপনারা পাবেনই, যে ওই বিজ্ঞানে এবার ওই ফিজিক্স কেমিস্ট্রি কিংবা হচ্ছে বায়োলজি চিকিৎসা বিজ্ঞানে কারা হচ্ছে নোবেল দিচ্ছেন, তারা কোন কারণে দিচ্ছে, মানে মানে এটা উইন করেছেন, এই জিনিসটা একটু পড়া ট্রাই করবেন। একটা প্রশ্ন নেক্সট বার এসে যেতে পারে যে এই প্যাটার্নটা ফলো করে। ওকে। আমার একটা কোশ্চেন ছিল। জি করেন, এটা কার কাছে করবেন? এই আচ্ছা, ওই যে আপু বলছি যে ওই বাংলা গ্রামার ব্যাকরণ আর ইংরেজি ইংরেজি ব্যাকরণ, মানে এটা আসলে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন জায়গাগুলো আসলে একটু পড়া উচিত? বাগধারার এটা বাদে ব্যাকরণ অংশটা, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামার, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এই ধরনের। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো প্রিসেপ্টরস ডাইজেস্টের একটা বই আছে, বিসিএস প্রিলিমিনারি। হ্যাঁ, তো সেই বইটা খুব সম্ভবত সবার কাছেই থাকে, আমরা যারা চাকরি চাকরি প্রত্যাশী থাকি। মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলবো যে গ্রামারের জন্য আপনি যতই প্রিপারেশন নিন না কেন, ওই দেখা যাবে আপনি প্রত্যেকটা, যেমন 5 মার্কস করে থাকে, তো আপনি হাইস্ট 3-4টা পারতেছেন, আপনি কখনোই 5টা পারেন না। আর যদি 5টা পেরে থাকেন তাহলে তো সেটা এক্সট্রা অর্ডিনারি। তো দেখা যায় যে আমরা যখন এটার পিছনে অনেক সময় দিই, তো আমার কাছে মনে হয় এটার পিছনে এত সময় না দিয়ে আপনি রিটেনটার দিকে বেশি ফোকাস থাকুন। আর এটার জন্য আপনি কি করতে পারেন ইন দা মিন টাইম, এটার জন্য আপনি এই যে প্রিসেপ্টরস ডাইজেস্ট আছে, এই বইটা ফলো করতে পারেন। কারণ এই ক্ষেত্রে কি হয় যে আপনাদের গুরুত্বপূর্ণ যেমন প্রিপোজিশন থাকে, সিনোনিম অ্যান্টোনিম থাকে, ওখানে কিন্তু অনেক থাকে না, খুব কম থাকে। তো সেক্ষেত্রে আপনি প্রিসেপ্টরস ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করতে পারেন। এবং আমার দেখা চোখে যে সিনোনিম অ্যান্টোনিম প্রত্যেকবারই ওখান থেকে 3টা কমন আসেই। তো আপনাকে তো 5-এ 5 পেতে হবে না, আপনি যদি প্রত্যেকটা থেকে 3 করে পান, দ্যাটস এনাফ না। আর ফিল ইন দ্য গ্যাপস ব্যাপারটা হচ্ছে পুরাটাই আনসার্টেন। মানে এটা হচ্ছে আপনি মনে হয় এটার জন্য আলাদা করে প্রিপারেশন একটা বোকামি হবে, এটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন। আপনি নর্মালি প্রিপারেশন নিন, সিনোনিম অ্যান্টোনিম ভালো করে পড়ুন, গ্রামার গুলো ভালো করে একটু দেখুন প্রিসেপ্টরস ডাইজেস্ট থেকে, বা অ্যাসিওরেন্স এর যে বইটা আছে রিটেনের জন্য যেটা, সেটা থেকে একটু দেখুন। বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর যে কোয়েশ্চেনটা, সেটা অ্যানালাইসিস করুন। এভাবে হচ্ছে টপিক ওয়াইজ দেখে যান। গ্রামারের জন্য আসলে আপনি যতই প্র্যাকটিস করবেন দেখা যাবে যে আলটিমেটলি ওই প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি হাইয়েস্ট 3 করেই পাচ্ছেন। তো খুব আপু শর্টলি আর আপনি খুব আপনি প্রিসাইসলি আপনি ওই বইটা ফলো করতে পারেন। ও আচ্ছা, আপনি রচনা কয় পেজ লিখেছিলেন আপু, আর আপনার ম্যাথ কয়টা হয়েছিল? আমার ম্যাথ হচ্ছে 7টা হয়েছিল, আর রচনা হচ্ছে আমার আমি আগে থেকে ডিটারমাইন্ড যে আমার যেমনই আসুক না কেন আমি 1 ঘন্টা ধরে লিখবো, তাতে যে কয় পেজ হয়, সেটা বাংলা রচনা হোক ইংরেজি রচনা হোক। তো খুব সম্ভবত আমার ইংরেজি রচনাতে আমার 20 পেজের মতো ছিল, খুব সম্ভবত। কারণ আমার হচ্ছে কমন আসছিল যেহেতু, তো আমি খুব সুন্দর করে 1 ঘন্টা বসে সুন্দর করে করে লিখছিলাম। আপু এই রচনার জন্য আসলে কি প্রিপারেশন নিব? রচনার জন্য এটা একটু ইংরেজির কথা বলতে পারি। ইংরেজির কথা আপনি দেখবেন, আপনি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখেন, তো ওখানে না আপনার অ্যাবস্ট্রাক্ট কিছু সাবজেক্ট থাকে, যেমন এই যে ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, ই জুডিশিয়ারি, দেখবেন এই টাইপের কিছু প্রত্যেকবারই কমন থাকে। তো সেক্ষেত্রে সব থেকে ভালো হবে আপনি যদি যে ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, ই জুডিশিয়ারি, কেয়ারটেকার গভর্নমেন্ট, এই যে এই টাইপের যেগুলা করাপশন এন্ড ইয়েগুলা, এই টাইপ গুলা যদি আপনি একটু মডিফাই করে বা আপনার মতো করে কিছু পয়েন্ট আকারে গুছায় রাখেন, তাহলে দেখা যাবে যে এই টপিকের মধ্যে বা এই টাইপের যে টপিকটা আসতেছে রচনার ক্ষেত্রে, সেটা আপনি কিন্তু ওই যে আপনি কতগুলো যদি 4-5টা যদি গুছায় রাখেন, ওটা কম্বাইন করে আপনি লিখতে পারবেন, তখন আপনার খুঁজতে হবে না ওই হিট অফ দ্য মিনিটে। এটা কিন্তু একটা বেস্ট ওয়ে হয়, কারণ আপনার দেখবেন 4টা রচনা আসে, 4টা রচনার মধ্যে বিভিন্ন
যেমন রিসেন্ট টপিক থেকে একটা আসে, তারপরে এই যে এই অ্যাবস্ট্রাক্ট টাইপের এই টাইপ গুলো একটা আসে। তো আমার কাছে মনে হয় যে এগুলো দিয়ে কমন পাওয়া ইজি অন্যগুলার থেকে, এবং এগুলাতে লিখলেও কিন্তু বেশি মার্কস পাওয়া যায়। কোনো চার্ট টার্ট কি ওই যে ব্যবহার করা লাগবে রচনা বা বাংলাদেশ বা আন্তর্জাতিক চার্ট, যে মানে চার্ট, তারপরে যে মানচিত্রের কথা এগুলো বলেন? লিখলে হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, এগুলো লিখলে আপনার মার্কসটা বেশি আসবে, এটা হচ্ছে কথা। যেমন আপনি যদি গ্রাফ দেন, একটা ম্যাপ দেন, যে ছেলেটা ম্যাপ দিবে না আর আপনি ম্যাপ দিলেন বাট সেম লিখলেন, তো মার্কস কিন্তু যে ম্যাপ দিছে তার আসবে বেশি। আমি প্রচুর ম্যাপ, প্রচুর গ্রাফ, প্রচুর চার্ট ইউজ করছি, কারণ দেখবেন আপনি যখন জিকে পড়বেন এগুলা কিন্তু অলরেডি আপনার মাথায় থাকে। আর আপনি ইংরেজির জন্য পড়ছেন, তার মানে কি ইংরেজিতেই দিতে হবে, অন্য কিছু থেকে দিতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নাই। তার মানে আপনি জিকে যেটা প্রিপারেশন নিছেন সেটা আপনি ইংরেজিতে এন্ট্রি করতে পারবেন। আপনি বিজ্ঞানে যেটা, সাপোজ যে আপনি বাংলার জন্য যেটা প্রিপারেশন নিচ্ছে আপনার ইংরেজিতে অ্যাপ্লাই করতে পারতেছেন, যদি দেখেন যে অ্যাপ্লাই করা যাচ্ছে, অ্যাপ্লাই করে দিবেন। এটা খুব ভালো হয় যদি পারেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে ওকে। আজকে উপস্থিত থাকার জন্য। আমরা যদি সর্বশেষ বলি যে বার কাউন্সিল পরীক্ষায় আইনজীবী হওয়ার ক্ষেত্রে আপনার ন্যায় বিচার, আপনি একটা ভূমিকা রাখার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই ক্ষেত্রে আপনি একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি আগান আর নিয়মিত প্র্যাকটিস করেন, এই জিনিসটাকে কিন্তু আপনাকে হেল্প করবে। তো এই ক্ষেত্রে আমরা শুরুতেও বলেছিলাম যে আপনি প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন আর একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের আন্ডারে একটা নিজে প্র্যাকটিস করবেন। আর সর্বশেষ আপনি ভুলগুলো করতেছেন এগুলো যদি কাউকে দিয়ে রিভিউ করে নিতে পারেন, নিয়ে ওই ভুলগুলো সংশোধনে আপনি এটা চেষ্টা করবেন। তো শেষ সময় যদি আপনারা বলতে চাই যে সর্বোপরি আপনাদের সবার জন্য শুভকামনা রইলো যে আপনারা যাতে আহ এই বছরের মধ্যেই অ্যাডভোকেট হিসেবে নিজেকে দেখতে পান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের সেশন এই শেষ রবিন, আমি করছি। একটু ইন্টারাপ্ট করি। আমি একটু চ্যাট বক্সে দেখতে পেলাম যে কেউ একজন লিখেছে যে 19তম ফাউন্ডেশন কোর্স নিয়ে বিস্তারিত জানতে চাই। তো এটা যদি একটু রিভিউ, জাস্ট 2-1 মিনিটে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপু? তাহলে আপনি বলেন, আমি একবার বলেছি। আচ্ছা, আমরা 19তম ফাউন্ডেশন কোর্স চালু করছি, আমাদের সেটা প্রথম ক্লাস কালকে থেকে শুরু হবে। আর আমরা আমাদের লেক্স ডাইজেস্টের মান, আমাদের ক্লাস, আমাদের ক্যাপাবিলিটি বা আমাদের রেগুলারিটি আমরা সর্বোচ্চটা মেনটেন করি। আর আমাদের এখানের সব থেকে একটা ভালো ব্যাপার হলো আমরা যে, যেমন আমাদের হচ্ছে আমরা আগে শিডিউল দিয়ে দিব যে আমরা এই দিন এই কোর্স নিব, এবং প্রত্যেকটা কোর্সের পরেই কিন্তু ধরেন আপনার প্রথম দিন এই ক্লাসটা হলো, সেই লেকচারের উপর পরবর্তী দিন আপনার সেকেন্ড লেকচারের আগে আপনার 10 মিনিট বা 15 মিনিটের একটা এক্সাম হয়। যে এমসিকিউ এক্সাম হয়, সেটা 10 মার্কস বা 15 মার্কসের জন্য। দ্যাট মিনস আপনি প্রত্যেকদিন আপনার নিজেকে কিন্তু যাচাই করতে পারছেন যে আপনার লাস্ট লেকচার কি ছিল, আপনি সেই লেকচারটা কতটুকু কোপ আপ করতে পারছেন, কতটুকু প্রিপারেশন নিতে পারছেন। তো দেখা যাচ্ছে আপনি যদি এভাবে কন্টিনিউ করেন আপনার কিন্তু একই সাথে প্রিপারেশনটা সুন্দর মতো হয়ে যাচ্ছে। আর আমরা 6 জন বর্তমানে আছি তো। লেক্স ডাইজেস্ট সবসময় তার মান নিয়ে সবসময় কনসার্ন থাকে। আর আপনাদের কালকে ক্লাসটা বোধহয় রবিন ফ্রি তো, তাই না? সবাই তো করতে পারবে। জি আপু, 5 তারিখের যে ক্লাসটা প্রিয়াম্বলের উপর, ওটা ফ্রি, মানে আমাদের মডেল আচ্ছা ক্লাস আচ্ছা হিসেবে। তারপরে এদের পর থেকে আমরা ফুল ফ্লেজড ক্লাস শুরু করবো। আচ্ছা আচ্ছা। তাহলে নেক্সট আপনারা আপনারা আগে ক্লাস করে দেখেন যে আমাদের ক্লাসের মান কেমন, তারপর আপনারা ডিসিশন নিতে পারেন। ফার্দার কোনো ডিটেলস থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, কিংবা আমাদের যে লেক্স ডায়ারিস্টের যে পেজ, কিংবা ইন্ডিভিজুয়াল যারা মেন্টর আছেন তাদেরকে আপনি রিচ আউট করলে আশা করি আপনি আরো ফার্দার ডিটেলস পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে শেষ করতেছি।